করোনার টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। দেশে 210 জনের মৃত্যু। 14 দিনের বিধিনিষেধ শেষে চলছে বাস। আজ থেকে চলবে লঞ্চ, ট্রেনও। খোলা থাকবে দোকানপাট, শপিং মল। করোনায় থমকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ। 3টি প্রস্তাবনা নিয়ে আলোচনার পর জানা যাবে বিকল্প মূল্যায়ন পদ্ধতির ধরন। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রাজধানীতে আক্রান্ত 500 জনের মধ্যে 200 শিশু। ঢাকা শিশু হাসপাতালে আইসিইউতে আছে বেশ কজন। বাড়িতে এডিসের বংশবিস্তার রোধে সচেতন হওয়ার তাগিদ। করোনাকালে অনলাইনে বেড়েছে কোরবানির পশু বেচাকেনা। বিক্রি হয়েছে 1.5 লাখের বেশি। হাটের গাদাগাদি এড়াতে ইতিবাচক উদ্যোগ। ক্রেতা যেন প্রতারিত না হয় খেয়াল রাখার পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ভোরের সময় কিছুটা দেরিতে শুরু করায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবার আমরা শুরুতেই জানব করোনা পরিস্থিতির খবর। দ্বিতীয় ধাপে দেশে টিকাদান শুরুর পর করোনা ভ্যাকসিন নিতে মানুষের আগ্রহ বাড়ছে। 12টি সিটি কর্পোরেশনে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন বহু মানুষ। চাপ ছিল জেলা উপজেলার টিকাদান কেন্দ্রেও। প্রথম ডোজ নেয়ার পর স্বস্তি ছিল গ্রহীতাদের মাঝে। তবে নির্ধারিত টিকা শেষ হয়ে যাওয়ায় ফিরে যেতে হয়েছে অনেককে। এদিকে ফাইজারের টিকা না পেয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে বিক্ষোভ করেন প্রবাসী শ্রমিকরা। এ যেন হারানো প্রাণ ফিরে পাওয়া। টিকা কেন্দ্রে আবারও রোজকার ভিড়। মডার্না টিকা প্রয়োগের দ্বিতীয় দিন বুধবারও সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে মানুষের ব্যাপক উপস্থিতি। টিকা কার্যক্রমে গতি আসায় সবার মধ্যে স্বস্তির ছাপ। এটা খুব ভালো একটা উদ্যোগ যে আমাদের জন্য অ্যাভেলেবল হচ্ছে ভ্যাকসিন, অ্যান্ড রেজিস্ট্রেশনের কিছুদিনের মধ্যেই আমাদের ডেট চলে আসছে। এই মুহূর্তে আসলে সামাজিক দূরত্ব বজায় রাখা প্লাস হচ্ছে ভ্যাকসিন নেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। বয়স যেহেতু বাড়তেছে, ভ্যাকসিনটা নিতেছি, মনের একটা সান্ত্বনা হচ্ছে যে না, ভ্যাকসিন নিছি, এখন হয়তো নিরাপদ থাকবো। তবে বিপরীত চিত্র রয়েছে। টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়ে বেড়েছে অভিযোগও। একদিকে পুরোপুরি উপেক্ষিত সামাজিক দূরত্ব, অন্যদিকে নির্ধারিত তারিখে কেন্দ্রে এসেও অনেককে ফিরে যেতে হয় টিকা না পেয়ে। এসএমএস দেওয়ার পরে আমি গতকালকে আসছি, গতকাল বলছে টিকা শেষ, আজকে আসতে বলছে আমাকে, আজকে আসছে, আজকে বলছে টিকা শেষ। আমরা একটা টিকা নিতে কি 5 দিন আসবো এই করোনার মধ্যে, লকডাউনের মধ্যে? 3 ঘন্টা দাঁড়ায় রয়েছে, এখন সে বলতেছে টোকেন পাবেন না, আপনি টিকাও পাবেন না, সময়ের দাম নাই আমাদের। রাজধানীর বাইরের সিটি কর্পোরেশন এলাকাগুলোতেও ব্যাপক উৎসাহের সঙ্গে মডার্নার টিকা নিতে দেখা যায়। খুব ভালো লাগছে, খুব শৃঙ্খলাভাবে দিচ্ছে। আমি ভ্যাকসিন দিতে পেরে খুবই আনন্দিত। ফাইজারের টিকার জন্য নির্দিষ্ট রাজধানীর 7 কেন্দ্রে ছিল প্রবাসীদের ঢল। তবে ফাইজারের টিকা শেষ হয়ে যাওয়ায় সোহরাওয়ার্দী মেডিকেলে মডার্নার টিকা দেওয়ার কথা বললে উত্তেজনা দেখা দেয় সৌদি প্রবাসীদের মধ্যে। যদিও দেশটিতে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম সহ 6 ধরনের টিকা নিয়ে প্রবেশের অনুমোদন দিয়েছে সৌদি সরকার। আমেরিকার যে মডার্না টিকা এখন এটা সব জায়গায় অ্যাকসেপ্টেড। এখন যারা মডার্না নেবে তারা আমরা দিতে পারবো, আমাদের টিকা আছে। যারা ফাইজার নেবে তাদের অপেক্ষা করতে হবে। এদিকে জেলা উপজেলা পর্যায়ে চলছে গণহারে সিনোফার্মের টিকাদান। বুধবার সিনোফার্মের আরও 1.5 কোটি ডোজ টিকা আগের চেয়ে কম দামে কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনায় প্রতিদিনই সর্বোচ্চ মৃত্যুর সূচকে যোগ হচ্ছে নতুন নতুন জেলা। 24 ঘন্টায় সারা দেশে 210 জন মারা গেছেন। এর মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে 69 জন আর দ্বিতীয় সর্বোচ্চ খুলনা বিভাগে 46 জন। হাসপাতালগুলো প্রতিদিনই শয্যা, অক্সিজেন আর আইসিইউ সংকটে বেসামাল। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সপ্তাহের ব্যবধানেই করোনা সংক্রমণ আর মৃত্যুতে টালমাটাল সারা দেশ। একদিকে অসচেতনতা, অন্যদিকে নানা সংকটে প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। মুমূর্ষু রোগীদের দ্রুত অক্সিজেন ও আইসিইউ না মেলায় হাসপাতাল থেকে হাসপাতালে আহাজারি আর ছোটাছুটি রোগীর স্বজনদের। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 69 জন। এছাড়া খুলনা বিভাগে 46 জন, চট্টগ্রাম বিভাগে 39 জন, রাজশাহী বিভাগে 15 জন, রংপুর বিভাগে 14 জন, বরিশাল বিভাগে 10 জন, সিলেট বিভাগে 9 জন ও ময়মনসিংহ বিভাগে 8 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। কোনোভাবেই করোনার ভয়াবহ অবস্থা থেকে বের হয়ে আসতে পারছে না দেশের উত্তরাঞ্চল। রাজশাহী জেলায় গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন 277 জন। ময়মনসিংহে গত 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। একদিনে 1058টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 283 জন। বরিশালে একদিনে 3 জনের মৃত্যু হয়েছে। দিন দিন হাসপাতালে শয্যা ও আইসিইউ সংকট প্রবল হচ্ছে। আইসিইউ তো এখানে বেড খালি নেই,
এজন্য অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর কি। বেডে রুগী এবং নিচে রুগী। খুলনার 4টি হাসপাতালে করোনায় 7 জনের মৃত্যু হয়েছে। একদিনে 991 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 375 জন। চট্টগ্রামেও পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর তালিকা। 24 ঘন্টায় জেলায় মারা গেছেন 11 জন। এছাড়া দেশের 3 জেলায় করোনা আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন 27 জন। জেলা হিসেবে সর্বোচ্চ মারা গেছে কুষ্টিয়ায় 12 জন। এছাড়া যশোরে 6 জন এবং ঝিনাইদহে 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় টাঙ্গাইলে 10 জন, ফরিদপুরে 6 জন, চুয়াডাঙ্গায় 2 জন মারা গেছেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ। 14 দিনের কঠোর বিধিনিষেধ শেষে শুরু হলো দূরপাল্লার বাস চলাচল। রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রী চাপও চোখে পড়ার মতো। ঈদের আগে বাড়তি চাপ এড়াতে ঢাকা ছাড়ছেন অনেকেই। স্বাস্থ্যবিধি মেনে একটি আসন ফাঁকা রেখে যাত্রী বসানো হলেও পরিবহন কোম্পানির পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার না দেওয়ার অভিযোগ করেন অনেকেই। করোনার চোখ রাঙানির মাঝেই পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কঠোর বিধিনিষেধে শিথিলতা। শর্ত সাপেক্ষে বুধবার মধ্যরাত থেকে বাস চলাচল স্বাভাবিক হওয়ার কথা থাকলেও শুরু হয় তারও আগে। রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী সহ প্রায় সবকটি বাস টার্মিনালে যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো। পরবর্তী সময়ে যাত্রী চাপ বাড়ার আশঙ্কায় প্রথম রাতেই ঢাকা ছাড়তে দেখা গেছে অনেককেই, যাদের অধিকাংশই যাচ্ছেন ঈদ উদযাপনের উদ্দেশ্যে। তবে স্বাস্থ্যবিধি মেনে আসন ফাঁকা রাখার বিষয়টি নিশ্চিত করতে দেখা গেছে পরিবহন কোম্পানিগুলোকে। আজকে থেকে যেহেতু শিথিল হয়েছে, আমার আবার ঈদের ডিউটি আসছে, তো যে কারণে একটু ঘুরে আসা। ঈদ উপলক্ষে বাড়িতে যাওয়া, বাড়িতে মা আছে, আত্মীয় স্বজন আছে। যারা একটু সচেতন তারা স্বাস্থ্যবিধি মানতেছে, কিন্তু বাস কর্তৃপক্ষ থেকে যেটা করা উচিত, মানে যে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া বা তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার, এগুলো আসলে কোনো কিছুই ওভাবে করা হচ্ছে না। এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে আসলে আমরা যাচ্ছি। সো হোপফুলি তারা যদি সামনের দিনগুলোতে জিনিসটা মেনটেন করতে পারে, সো এটা আমাদের জন্য অবশ্যই ভালো একটা অপরচুনিটি। সময় গড়ালে সামনের দিনগুলোতে আরও যাত্রী বাড়বে বলে আশাবাদ পরিবহন কোম্পানিগুলোর। স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাচ্ছি, সেক্ষেত্রে 2 সিটে 1 জন এবং যাত্রীদের মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশ দিচ্ছি। মাস্ক না থাকলে আমরা সাপ্লাই দিচ্ছি এবং ভাড়াটাও বিআরটি অনুমোদিত ভাড়াটা আমরা নিচ্ছি। সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামী 23শে জুলাই ভোর 6টা থেকে 5ই আগস্ট রাত 12টা পর্যন্ত 23টি শর্তে ফের আরোপ হতে যাচ্ছে কঠোর বিধিনিষেধ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ আর মৃত্যুর মিছিলের মধ্যে কঠোর বিধিনিষেধ শিথিল করা হলেও এ বিষয়ে কিছুই জানে না জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এই কমিটি ও স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত মহামারী পরিস্থিতিকে ঈদের পর ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। দেবাশিস রায় জানাচ্ছেন বিস্তারিত। চলতি মাসের শুরু থেকেই দেশে ক্রমাগত বেড়েছে কোভিড-19-এর সংক্রমণ এবং মৃত্যু। দৈনন্দিন হিসেবে সংক্রমণের হার গড়ে 30% ওপর থাকছে। এছাড়া মৃত্যুর সংখ্যাও থাকছে প্রতিদিন অন্তত 200 থেকে 250-র মধ্যে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোভিড সংক্রান্ত বিশেষজ্ঞদের পরামর্শে 1 জুলাই থেকে 14 দিনের বিধিনিষেধ আরোপ করা হলেও মাঝপথে সেই বিধিনিষেধ শিথিল করায় এখন নতুন আতঙ্ক ঈদ পরবর্তী সময়। 15 থেকে 22 জুলাই বিধিনিষেধ শিথিল করার কারণে সংক্রমণ পরিস্থিতি ঈদের পর আরও অবনতির আশঙ্কা জানাচ্ছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর ও কোভিড সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি। আমরা যারা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা এই বিধিনিষেধ শিথিল করার সাপেক্ষে আমাদের সংক্রমণ বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে মনে করি। কিছু সংক্রমিত ব্যক্তি আরো অনেকের সঙ্গে কন্ট্যাক্টে আসবে, তখন অবশ্যই সংক্রমণের ঝুঁকিটা অনেক বেড়ে যাবে। তারা বলছেন শিথিলতার এই সময়ে মাঠ প্রশাসনকে সক্রিয় থাকতে হবে, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে। কালকের থেকে যদি প্রশাসন মাঠে অনেক নজরদারি বাড়িয়ে দেয়, যেখানে স্বাস্থ্যবিধিটা ঠিক মতো মানতে যদি সবাই আমরা বাধ্য হই, তাহলে হয়তোবা আমরা বড় একটা বিপর্যয় থেকে বেঁচে যাব। করোনা প্রতিরোধের এই যুদ্ধে বৈজ্ঞানিক পন্থা বিশ্লেষণ করে করণীয় ঠিক করতে জাতীয় পরামর্শক কমিটি সরকারকে সহায়তা দিয়ে এলেও বিধিনিষেধ শিথিলের বিষয়ে তাদেরকে কিছু জানানো হয়নি বলেও দাবি করছেন বিশেষজ্ঞরা। আমরা জানি না, যখন সিদ্ধান্ত নেয় তখন আমরা এটা জানি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনায় থমকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে আজ। 3টি প্রস্তাবনা নিয়ে আলোচনার পর জানা যাবে বিকল্প মূল্যায়ন পদ্ধতির ধরন।
এজন্য ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার সংক্রমণ বাড়তে শুরু করলে গত বছরের 17 মার্চ বন্ধ করে দেওয়া হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিতে বিকল্প পথে হাঁটতে হয় শিক্ষা মন্ত্রণালয়কে। এবারও এসএসসি পরীক্ষার্থীদের 60 দিন ও এইচএসসি পরীক্ষার্থীদের 84 দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়ার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। কিভাবে বিকল্প মূল্যায়ন করা যায় তা ঠিক করতে 11 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির 3টি প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। এর মধ্যে একটি প্রস্তাবে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র। প্রস্তাবগুলোতে বলা হয়েছে, সংক্রমণ 10% নিচে নেমে এলে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রের সংখ্যা দ্বিগুণ করে এই পরীক্ষা নেওয়া যেতে পারে। তবে তা সম্ভব না হলে এসএসসির ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলের 50% এবং অ্যাসাইনমেন্ট ও শ্রেণীকক্ষের কার্যক্রমের উপর 50% ফলাফল নিয়ে ফল প্রস্তুত করা যেতে পারে। এইচএসসির ক্ষেত্রে শিক্ষার্থীর এসএসসির ফলের 50%, জেএসসির 25% এবং অ্যাসাইনমেন্টের ফলের 25% সমন্বয় করে ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। হাসপাতালের তথ্য বলছে উত্তরের চেয়ে রোগী বেশি দক্ষিণে, আর বেশিরভাগ রোগী আসছেন সায়দাবাদ ও যাত্রাবাড়ি এলাকা থেকে। তবে দক্ষিণের মেয়র বলছেন আগের চেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। চলতি মাসের প্রথম 14 দিনেই রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 500 জন। বর্ষা মৌসুম কেবল শুরু, তাতেই রাজধানীর এই বেসরকারি হাসপাতালে প্রতিদিন করে রোগী আসছে 20 থেকে 30 জন। এরই মধ্যে খোলা হয়েছে ডেঙ্গুর জন্য বিশেষ ওয়ার্ড। রোগীর স্বজনরা জানান, অধিকাংশেরই বাড়ির পাশে রয়েছে নির্মাণাধীন ভবন। হঠাৎ করে অসুস্থ, জ্বর, অনেক প্রচণ্ড জ্বর, তারপর হাসপাতালে নিয়ে আসলাম, ব্লাড টেস্ট করলো, ব্লাড টেস্টে ধরা পড়লো ডেঙ্গু হয়েছে। অ্যাপার্টমেন্টে দুইটাই কাজ চলতেছে, আবার আমাদের বাড়ির উপর তালাও কাজ চলতেছে, হয়তো বা পানি কিছুতে জমা ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এখনো মারাত্মক ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম। তবে যেসব রোগী আসছেন তাদের 50 থেকে 60% যাত্রাবাড়ি কিংবা সায়দাবাদ এলাকার। জানুয়ারি থেকে যে অবস্থা তার চেয়ে এখন তুলনামূলক ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। প্রতিদিনই প্রায় দেখা যাচ্ছে যে 12-14টা করে নতুন ডেঙ্গু রোগী আসে এবং এখন ভর্তি আছে প্রায় 50-র উপরে আর কি। এদিকে মশা নিধনে যে চিরুনি অভিযান শুরু হয়েছে তা অব্যাহত থাকবে, এমনটাই জানিয়েছেন দক্ষিণের মেয়র। গত বছরের চেয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে, তবে তা নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি। আমরা এখন যে কীটনাশকটা দিচ্ছি ম্যালাথিয়ন, আমরা কার্যক্রম আরম্ভ করেছি। তারপরেও আমরা লক্ষ্য করেছি যে যেহেতু এবার বৃষ্টি অনেক বেশি, ডেঙ্গু গত বছরের চেয়ে একটু বেড়েছে, যদিও 2019-18 চেয়ে এখনও অনেক নিয়ন্ত্রণে রয়েছে। ডেঙ্গু নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 236 জন রোগী। রাশেদ জীবন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীতে চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় 500 জনের মধ্যে 200 শিশু। এর মধ্যে ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে আছে কয়েকজন। ঘরের মধ্যে আর বাড়ির আশপাশে জমে থাকা পানিতে জন্মানো এডিস মশা এই করোনাকালে ঘরবন্দি শিশুদেরই বেশি ঘায়েল করছে। তাই অভিভাবকদের আরও সতর্ক হওয়ার তাগিদ দিলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডাক্তার বলছে আল্লাহকে ডাকেন, দেখা যাক কি হয়। রক্তের বাঁধন নেই, তবুও সম্পর্কে মা। শ্যামলী শিশুপল্লীর 9 বছরের ইয়ামিন আইসিইউতে লড়ছে ডেঙ্গুর সঙ্গে। বাইরে অসহায় মায়ের আর্তনাদ। নাহিদা গর্ভধারিণী না হলেও 9 বছরের মমতার বাঁধন এখন সংকটে। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ যেন আমার ছেলেকে আমার কাছে ফিরায় দেয়। ইয়ামিনের মতো আরও 2 জন শিশু এখন একই আইসিইউতে। আর ঢাকা শিশু হাসপাতালের ওয়ার্ডে ভর্তি আছে আরও 17 জন। গত 1 মাসে ডেঙ্গু নিয়ে প্রতিদিনই 2-1 জন করে শিশু ভর্তি হচ্ছে রাজধানীর এই হাসপাতালটিতে। ওর 10 দিন আগে আমার ওর 2 জনের একসঙ্গে জ্বর হয়েছে, কিন্তু ও খেতে পারতো না, যা দেখতো বমি করে দিত। বুঝতে পারিনি ওর যে ডেঙ্গু। 4 দিন একদম পুরাই ও 105 জ্বর ছিল। ডেঙ্গু তখন প্লাটিলেট ছিল 1,42,000, পরের দিনেই ওটা 42,000 চলে আসে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে এই মৌসুমে আক্রান্তের 40%ই 8 থেকে 16 বছরের মধ্যে। স্কুল বন্ধ, বাইরে যাওয়াও।
ফলে শিশুরাই বেশি পড়ছে ঘরকুনো এই এডিসের কবলে। এইসব বয়সের বাচ্চারা মশারির ভিতরে বা ইয়েতে থাকতে চায় না বেশিক্ষণ। এদের প্রতি স্পেশাল কেয়ারটা নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আমাদের সবিশেষ অনুরোধ থাকলো, বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত আমাদেরকে ডেঙ্গুর ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সিটি কর্পোরেশনের তৎপরতার পাশাপাশি এডিস নিয়ন্ত্রণে ব্যক্তি পর্যায়ে সচেতনতা সবার আগে দরকার বলে মনে করেন চিকিৎসকরা। শুধুমাত্র সিটি কর্পোরেশন দায়িত্ব দিলে হবে না। এই যে এডিস মশাটা কিন্তু আমাদের এটা গৃহপালিত একটা মশা, দ্যাটস ওয়াই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঘরের আসবাবপত্রগুলো যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ডেঙ্গু বাহক এডিস মশা নিয়ন্ত্রণে চলতি সপ্তাহে 10 দিনের বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধ শেষে আজ থেকে আবারও শুরু হয়েছে ট্রেন ও লঞ্চ চলাচল। সে খবর আমরা জানবো এই মুহূর্তে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজবুস সালেহী এবং চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী ফারুক আহমেদ। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সালেহীর কাছে। সালেহী, ইমদাদ, ভোর 6টা 20 সিলেটের ট্রেন পারাবত এক্সপ্রেস সেটি আসলে ইতোমধ্যেই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছে। সেই ট্রেনটি ইতোমধ্যেই যাত্রা করেছে। সুতরাং এই মুহূর্তে যে ট্রেনটি আমার কমলাপুর রেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে মহানগর প্রভাতী। সেটি সকাল 7টা 45 যাবে। সেটি হচ্ছে যে সিলেটের ট্রেন, সেটি হচ্ছে চট্টগ্রামের ট্রেন। সিলেটের যে ট্রেনটি ভোর 6টা 20 পারাবত এক্সপ্রেস চলে গিয়েছে সিলেটের উদ্দেশ্যে, সেই ট্রেনটিতে আসলে যাত্রী তুলনামূলকভাবে অনেক কম ছিল। আপনি জানেন যে এক সিট ফাঁকা রেখে যাত্রী নেওয়ার কথা, সেটি হচ্ছে যে অনেক আগে থেকে রেলপথ মন্ত্রণালয় এই করোনা মহামারীর মধ্য থেকে সেই বিষয়টি আসলে চালু রেখেছে। এবার ঠিক একইভাবে এই এক সিট ফাঁকা রেখে যাচ্ছে। এরপরেও এক সিট ফাঁকা রাখার পরেও আসলে সিলেটের এই পারাবত এক্সপ্রেসে অনেক কম যাত্রী এখান থেকে গিয়েছে। অর্থাৎ মোট যে আসন, সেই আসনের অর্ধেক টিকিট বিক্রি হওয়ার কথা ছিল, সেটিও আসলে খুব বেশি যে পরিপূর্ণ যাত্রী ছিল এমনটি কিন্তু হচ্ছে যে দেখা যায়নি। সেখানে যাত্রী অনেকটা কম ছিল। এই করোনা মহামারীর মধ্যে এই যে 7 দিনের জন্য শুধুমাত্র ট্রেনকে আবার নতুন ট্রেন চালু হচ্ছে, সেই সারা দেশে মোট 38 জোড়া আন্তনগর ট্রেন এবং 19 জোড়া কমিউটার মেইল ট্রেন দিয়ে যাত্রা শুরু হচ্ছে। তো এখন পর্যন্ত এই 7টা 45 ট্রেনে যারা যেতে ইচ্ছুক, চট্টগ্রামের ঢাকায় যারা থাকেন, চট্টগ্রামে যারা ঈদ করতে যাবেন, তারা হচ্ছে এখন পর্যন্ত এই ট্রেনটিতে আসার জন্য আমরা খুব কম লোককে দেখছি যারা এখন এসে আসলে আসনে বসবেন বা আসন খুঁজছেন, এমন লোক সংখ্যা অনেক কম। যে 38 জোড়া ট্রেন সারা দেশে, আন্তনগর 38 জোড়া ট্রেন যে এখান থেকে সারা দেশ থেকে চলাচল করবে, তার মধ্যে ঢাকা থেকে যাবে 25 জোড়া আন্তনগর ট্রেন। এর মধ্যে চট্টগ্রামের 4টি ট্রেন রয়েছে। একটি হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি এক্সপ্রেস এবং মহানগর প্রভাতী এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস। ময়মনসিংহ এবং জামালপুর অঞ্চলের ট্রেন রয়েছে 5টি, তিস্তা, যমুনা, মোহনগঞ্জ, অগ্নিবীণা ও হাওড় এক্সপ্রেস। রাজশাহী থেকে, এখান থেকে ঢাকা থেকে ছেড়ে যাবে মোট হচ্ছে যে মোট 2টি ট্রেন। একটি হচ্ছে পদ্মা এক্সপ্রেস এবং অপরটি হচ্ছে যে বনলতা এক্সপ্রেস। এছাড়াও রংপুর এক্সপ্রেস, নীলফামারী এক্সপ্রেস, এছাড়া হচ্ছে রংপুর এক্সপ্রেস, মহানগরে রংপুর এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড় দ্রুতযান, এগুলো হচ্ছে উত্তরবঙ্গের ট্রেন। মোট যে 38 জোড়া আন্তনগর ট্রেন কমলাপুর স্টেশন থেকে চলাচল করবে, তার মধ্যে মাত্র 25টি ট্রেন হচ্ছে ঢাকা থেকে। অর্থাৎ সিটের যে অপ্রতুল এবং গতকাল থেকে যারা হচ্ছে রেল সংশ্লিষ্ট যারা আছেন, তারা আসলে আশঙ্কা করছিলেন উপচে পড়া ভিড় হতে পারে এবং প্রচুর পরিমাণে আসলে যাত্রী হতে পারে, কিন্তু সেটি আমরা সকাল থেকে কিন্তু দেখছি না। এখানে যাত্রীর সংখ্যা অনেকটাই কম বলা যায়। পাশাপাশি এখানে স্বাস্থ্যবিধি মানার যে ব্যাপার, সেটি রেলপথমন্ত্রী আগে জানিয়েছেন যে মাস্ক ছাড়া কাউকে কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হবে না। সকাল থেকে ট্রেনগুলোতে জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছে এবং পাশাপাশি স্টেশনে প্রবেশ করার মুখেই যাত্রীদের 3 দফা স্বাস্থ্য সুরক্ষার মধ্য দিয়ে আসলে কমলা স্টেশনের মধ্যে প্রবেশ করতে হচ্ছে। তাদের তাপমাত্রা মাপা হচ্ছে এবং তাদের স্যানিটাইজেশন করানোর পরে আসলে রেল স্টেশনের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে। তো এই ছিল ঈদ যাত্রা এবং আজকে থেকে ট্রেন চালু হওয়া কমলাপুর রেল স্টেশনের সর্বশেষ খবর। আমরা জানবো লঞ্চের খবর, যাব চাঁদপুরে, সেখানে আছেন রিপোর্টার ফারুক আহমেদ। ফারুক। সালিহি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে রাজধানী কমলাপুর রেল স্টেশনের পরিস্থিতি, চাঁদপুর লঞ্চ টার্মিনালে কিন্তু তার চিত্রটা একটু ভিন্ন। অর্থাৎ গত মাসের 21 তারিখে মধ্যরাত থেকে বন্ধ হওয়ার পর আজ ভোর থেকে যে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে, সেখানে আমি ভোর থেকে চাঁদপুর লঞ্চ টার্মিনালে অবস্থান করছিলাম।
এখানে একটা রীতিমতো যুদ্ধ পরিস্থিতি, অর্থাৎ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, লঞ্চ মালিক কর্তৃপক্ষ যাত্রীদের সঙ্গে একটা মারমুখী আচরণের মধ্য দিয়ে এখানে লঞ্চ চলাচল শুরু হয়েছে। মানুষজন যেভাবে হুমড়ি খেয়ে লঞ্চ টার্মিনালে উপস্থিত হয়েছে, এটি ছিল একটি যুদ্ধ পরিস্থিতির মতো। অর্থাৎ এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে নৌ পুলিশ এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে যথেষ্ট গলদঘর্ম হতে হয়েছে। তাদেরকে এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে দুটি লঞ্চ চাঁদপুরতে টার্মিনাল ত্যাগ করতে বাধ্য করেছে। বিআইডব্লিউটিএ কর্মকর্তা যিনি চাঁদপুরে আছে, কাউসারুল আলম, তিনি আমাকে জানিয়েছেন যে সরকারের যে নির্দেশনা ছিল, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি লঞ্চ যাত্রীতে পারাপারের যে ব্যবস্থাটি করা, আসলে সেই ব্যবস্থাটি সব যে তার উদ্যোগ ছিল, সেই উদ্যোগটি তিনি সামাল দেওয়ার প্রাণপণ চেষ্টা করছেন। তো আমি এই মুহূর্তে তার সঙ্গে কথা বলবো। আমরা এখন একটা জিনিস লক্ষ্য করেছি যে লঞ্চ আপাতত চলাচল বন্ধ। আসলে এই বন্ধের কারণটা আপনার কাছে একটু জানতে চাই, কাউসারুল আলম। ধন্যবাদ আপনাকে। আমরা বিআইডব্লিউটিএ জেলা প্রশাসন, নৌ পুলিশ সমন্বিতভাবে সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মেনে লঞ্চ চলাচল করার, যাত্রী সাধারণকে নৌপথে ভ্রমণ করার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু অনেক দিন পরে লঞ্চ চলাচল করছে ও প্রচুর সংখ্যক যাত্রী চলে এসছে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করেও কখনো কখনো যাত্রী সাধারণের অসচেতনতা এবং অসাবধানী মনোভাবের কারণে সরকারি বিধিনিষেধ প্রতিপালন কিছুটা ব্যাহত হচ্ছে। ধন্যবাদ বন্দর কর্মকর্তা। আসলে আপনি যেমনটি বলছিলেন যে এখানে যাত্রীদের অসতর্কতা, করোনা পরিস্থিতি থেকে এই যে কঠোর বিধিনিষেধ, সেখানে আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে যে একটা অসচেতনতা, অর্থাৎ তারা যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করছেন, আসলে তার একটা প্রতিফলন কিন্তু চাঁদপুর লঞ্চ টার্মিনালে আমি লক্ষ্য করেছি। আরেকটি বিষয় দেখলাম যে এই নিয়ে চাঁদপুরের এই যে লঞ্চ টার্মিনালে যাত্রী সামাল দেওয়া, আমরা প্রতি বছর একটা জিনিস লক্ষ্য করি যে ঈদের আগে কিন্তু রাজধানী সদরঘাট অন্যান্য রুট থেকে যেভাবে যাত্রীরা ঘরমুখো হয়, এখানে কিন্তু ঠিক এখন বিপরীত চিত্র। অর্থাৎ মানুষজন রাজধানীর দিকে হুমড়ি খেয়ে যাচ্ছে। তাদেরও কথা আছে, তারা বলছেন যে তারা এই সময় অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। হঠাৎ করে গত 21 তারিখ মধ্যরাত থেকে যে যাত্রীবাহী লঞ্চ, তারপরে গত 1 তারিখ থেকে যে সড়কপথে যান চলাচল বন্ধ ছিল, সেখানে অনেক মানুষ কর্মহীন। তারা পেটের দায়ে তারা অনেকটা পেটে বালিশ বেঁধে খুব কষ্ট করে জীবনযাপন করেছে। এখন তারা কর্মস্থল ঢাকায় ফিরে যাচ্ছেন এবং সেখানে এই ফিরে যাওয়া মানুষের বেশিরভাগই একটা আপত্তি ছিল যে তারা এখন ঈদের যে সামনে কয়েকটি দিন আছে, সেখানে যদি তারা কর্মস্থলে যেতে পারেন, কারো ব্যবসা বাণিজ্য আছে, কারো চাকরি আছে, সেই আসলে পরিবেশগুলো সামাল দেওয়ার জন্য তাদেরকে এই যে হুড়োহুড়ি করে যেতে হচ্ছে। তো আমি একজন যাত্রীর সাথে কথা বলবো যে আসলে তারা এত কষ্ট করে রাজধানীমুখী হওয়ার এই কারণটা বা কি, আমি তার সাথে এই কথাটি বলার একটু চেষ্টা করব। ভাই, আপনি এত হুড়োহুড়ি করে ঢাকা যাচ্ছেন কেন? আমার ইমার্জেন্সি কাজ আছে, এই জন্য যাচ্ছি। জরুরি কাজ আছে? কি কাজ আছে একটু শুনি। আমার ওই দোকান আছে, তো কালকে রাত্রে মাল আসছে, এখন গিয়ে ডেলিভারি নিতে হবে। ধন্যবাদ। একজন যাত্রী আমাকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে তিনি ঢাকায় ব্যবসা করেন, তার দোকানের মালামাল চলে আসছে, সেখানে মালামাল রাস্তায় পড়ে আছে। তিনি এখানে চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার পরে হয়তো তার সেই মালামালগুলো দোকানে তিনি করেন। তো এই মুহূর্তে আরেকটি লঞ্চ চাঁদপুর এমবি ইগল, সেটি ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। আমি যতটুকু জেনেছি যে বন্দর কর্মকর্তা গুনে গুনে সেই যাত্রীবাহী লঞ্চটিতে যাত্রীদের উঠানোর ব্যবস্থা করবেন। এই ছিল আমার কাছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে সবশেষ তথ্য। সালি, ফারুক আহমদ, আপনার সঙ্গে ছিলাম আমি ইমদাদুল হক। আজ থেকে বাস, লঞ্চ ও ট্রেন চলাচল শুরু হয়েছে, সে খবরই আমাদেরকে জানাচ্ছিলেন, লঞ্চ চলাচলের খবর আমাদেরকে জানাচ্ছিলেন ফারুক আহমদ চাঁদপুর থেকে, এবং এর আগে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন নাজবুস সালেহী, রাজধানীর কমলাপুর থেকে ট্রেন চলাচলের খবর আমাদেরকে জানাচ্ছিলেন। ভোরের সময় আরও থাকছে। সচিব ও সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, চাকরি ও মেডিকেলে ভর্তির টোপ দিয়ে কয়েক বছরে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। রাজধানীতে গ্রেফতার ইমরান, 3 দিনের রিমান্ডে। আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও চট্টগ্রামের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, প্রবাসীদের কারণে করোনা মহামারীতেও দেশের পরিস্থিতি নাজুক হয়নি। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চট্টগ্রামবাসীদের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র চ্যাপ্টার আয়োজিত অনুষ্ঠানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাব তার কাছে। সাকি, হ্যাঁ ঠিক আছে, ওকে।
জি এমদাদ, আপনাকে ধন্যবাদ। করোনার সংকট কাটিয়ে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র স্বাভাবিক হয়ে উঠেছে এবং এখন এই মুহূর্তে চট্টগ্রামের বর্ষিয়ান রাজনীতিক সাবেক মন্ত্রী এবং বর্তমানে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তিনি আছেন, একটু আসবেন। তো আমরা তার সঙ্গে কথা বলবো। আর তার জন্য একটি গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। তিনি এই মুহূর্তে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সফরে রয়েছেন। আজকে তাকে ঘিরে যে অনুষ্ঠানটি সেটি আয়োজন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র চ্যাপ্টার। আমি যেটি বলছিলাম এমদাদ, যে করোনার মহামারী কাটিয়ে যুক্তরাষ্ট্র স্বাভাবিক হচ্ছে, তারই অংশ হিসেবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, মন্ত্রী তারা কিন্তু যুক্তরাষ্ট্র সফর করছেন। চট্টগ্রামের মানুষ তিনি, যদিও সারা বাংলাদেশের মানুষ তাকে চেনেন বর্ষিয়ান রাজনীতিক হিসেবে, চট্টগ্রামের বিভিন্ন অনুষ্ঠানে তিনি ইতিমধ্যেই প্রবাসীদেরকে বলেছেন যে করোনার যে সংকট যুক্তরাষ্ট্রে বাংলাদেশে ছিল, সেই সংকটে অর্থনৈতিক একটি মন্দা অবস্থায় বাংলাদেশ কিন্তু পড়েছিল। সেই মন্দা থেকে কাটিয়ে ওঠার জন্য প্রবাসীরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি এর আগের অনুষ্ঠানগুলোতে বলেছেন। আমি একটু বলবো যে এই যে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি, আপনি করোনা পরিস্থিতি বাংলাদেশ এই মুহূর্তে সংকটে রয়েছে, আপনি এখানকার অবস্থা, এখানকার প্রবাসীদের কি দেখছেন? না, এখানে তো বাংলাদেশ যখন ভালো অবস্থানে ছিল তখন কিন্তু এখানে অনেক করোনা পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি ছিল এবং এখানে প্রচুর লোক ইন্তেকাল করছে। তখন কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই ভালো ছিল, কিন্তু বাংলাদেশ প্রথম থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ভালোভাবেই এটাকে ম্যানেজ করতে সক্ষম হয়েছি এবং আমাদের মৃত্যুর হার কিন্তু অনেক কম। এখন আমরা আমাদের ভ্যাকসিনেশন এসেছিল কিছু, আমরা দিয়েছি। এখন কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট আসাতে কিছুটা আমরা নাজুক পরিস্থিতি পড়েছি বর্ডার লাইনে, এবং কিন্তু ইভেন দেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ম্যানেজ করতে সক্ষম হয়েছি এবং আমাদের মৃত্যুর হার এখন অনেক কম। আপনি প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা বলেছেন এবং এই সংকটে তারা একটি বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের অর্থনৈতিক অবশ্যই। আমাদের এই করোনার মধ্যেই আমাদের $45 বিলিয়ন আমাদের রিজার্ভ আসছে। এই রিজার্ভ তো বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাঙালিরা যেখানে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে, তাদের কষ্টার্জিত উপার্জন তারা ওখানে পাঠাচ্ছে, সেটা আমাদের অবশ্যই আমাদের সহযোগিতা করছে এবং আমাদের অর্থনৈতিক যে একটা মজবুত করার একটা তারা একটা সহযোগিতা সেখানে অবশ্যই আছে। এবারও আমাদের বাজেট সর্বকালের সর্ববৃহৎ বাজেট হয়েছে, 6 লক্ষ কোটি টাকার উপরে বাজেট হয়েছে। আমি বাংলাদেশে স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম যে বাজেট হয় সে সময় আমি ছিলাম, তাজউদ্দিন সাহেব যখন দিয়েছে 700 কোটি টাকার বাজেট, আর এখন 6 লক্ষ কোটি টাকা। কিন্তু আমরা যদি হিসাব করি যে অর্থনৈতিক মানদণ্ডের হিসাবে যদি আমরা করি, 700 কোটি টাকা বাজেট কিন্তু কম ছিল না, এটাও অনেক বেশি। তখন কিন্তু স্বর্ণের দাম ছিল 100 টাকা, আর এখন কিন্তু স্বর্ণের দাম 73,000 টাকা। তো সুতরাং সেই হিসাবে যদি মনে করেন তাহলে কিন্তু বঙ্গবন্ধু ও সাহসিকতার সহিত সেদিন 700 কোটি টাকার বাজেট দিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এই ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। জি এমদাদ, আপনি শুনছিলেন যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তিনি বলছিলেন প্রবাসীদের যে ভূমিকা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, সেটির কথাও তারা বলছিলেন। আবারও বলছি যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের উদ্যোগে আজকের এই আয়োজন, সেই আয়োজনে উপস্থিত রয়েছেন নিউ ইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা, উপস্থিত আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের 3 জন সেই কণ্ঠ যোদ্ধা রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান এবং কাদেরি কিবরিয়া। আপনারা নিশ্চয়ই আমাদের এই সরাসরি সম্প্রচারের যে অংশ, সেই অংশে তাদের ছবি দেখছেন। আমরা পরবর্তী সময়ে এই অনুষ্ঠান সম্পর্কে আরও সবিস্তারে জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। এমদাদ, আপনাকে ধন্যবাদ। জি সাকি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকি এবং অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ও চট্টগ্রামের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দিনভর দেশ জুড়ে নানা অনুষ্ঠানের পর রাতে জমকালো আতশবাজির মধ্য দিয়ে ফ্রান্সে 232তম জাতীয় দিবস উদযাপন করেছে দেশটির মানুষ। প্যারিসের আইফেল টাওয়ার সংলগ্ন এলাকার পাশাপাশি অন্যান্য এলাকায় বর্ণিল আতশবাজি দেখার জন্য জড়ো হন কয়েক হাজার মানুষ।
তবে স্বাস্থ্যবিধি কিংবা স্বাস্থ্য সুরক্ষা তেমন একটা মেনে চলতে দেখা যায়নি। প্যারিস থেকে সে খবর জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। আর আতশবাজি পোড়ানো উপলক্ষে প্যারিসের আইফেল টাওয়ার ও এর আশপাশের এলাকা সহ অন্যান্য এলাকায় নেওয়া হয়েছিল নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে আতশবাজি হয়। আমরা ফরাসিদের সাথে আতশবাজি দেখতে উপস্থিত হয়েছি বাংলাদেশি প্রবাসীরা। আমরা এই দিনে জাতীয় দিবসে ফরাসিদের সাথে একাত্মতা পোষণ করি। Je m'appelle Katia, alors aujourd'hui je suis venue ici à Paris pour la fête nationale du 14 juillet pour voir les feux d'artifice. Alors cette fête normalement c'est pour fêter la nouvelle nation en France. জাতীয় দিবসের দিনে আতশবাজি দেখার জন্য জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ, তবে তাদের মধ্যে স্বাস্থ্যবিধি কিংবা স্বাস্থ্য সুরক্ষা মানার বিষয়টি লক্ষ্য করা যায়নি। তাই সংশ্লিষ্টরা শঙ্কা প্রকাশ করে বলেছেন আবার হয়তোবা করোনা মহামারী ফ্রান্সে আঘাত আনতে পারে। ফ্রান্সে প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ। ফ্রান্সের 232তম জাতীয় দিবসের খবর আমরা জানছিলাম। সবশেষ খবর জানবো আমরা। প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু, যাব তার কাছে। বাবু, এমদাদ, আপনি আসলে যেমনটি দেখছিলেন যে ফ্রান্সের জাতীয় উৎসবের বিষয়টি তার রেশ কিন্তু এখনো রয়ে গেছে। তার পাশাপাশি আমরা আসলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নতুন করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে করোনার যে বিধিনিষেধ আরোপ করেছেন তা নিয়ে আজকের দিনে সাধারণ মানুষ এখানে বিক্ষোভ প্রদর্শন করেছে। সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আলোচনার জন্য একজন অতিথি রয়েছেন, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ আমাদের সাথে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই আসলে এই জাতীয় দিবসের একটু প্রেক্ষাপট আপনার কাছে জানতে চাইবো। আমরা জানি ফরাসি বিপ্লব সেই দিন 1789 সালে এই 14 জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে এই এই যে তাদের যে একটা বিরাট ধরনের জন অসন্তোষ ছিল, সব শ্রেণীর লোকজন যারা বিপ্লব, এবং সেই ক্ষেত্রে সব শ্রেণীর লোক এর মধ্যে জড়িত ছিল এবং সেই সময় রাজাকে তারা উৎখাত করেছিল। আমরা সবাই সেটা জানি। এবং দীর্ঘ 230 বছর পরও ফরাসি জাতি আজও সেই গৌরবে গৌরবান্বিত। এই দেশ কালচার বা নানাভাবে বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে তার নিজের স্থান দখল করে আছে, যেটা আজও এই করোনার মধ্যেও আজকে ফরাসি বিপ্লবের পাশে একটি বিষয় আছে, সাম্য মৈত্রী স্বাধীনতার যে বিষয়টি বলা হয়, সেটি আসলে যে জন্য ফরাসি বিপ্লব হয়েছিল সেটি ফ্রান্সে কিংবা তার বাইরে আসলে কতটুকু অর্জিত হয়েছে বলে আপনি মনে করেন? লিবার্টি, এগালিটি, ফ্র্যাটার্নিটি, এটা হচ্ছে ফ্রান্সের তাদের মূল স্তম্ভ, তাদের কনস্টিটিউশন। এবং সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এই দেশে এসে এই দেশের মানুষ সেইভাবে সেটাকে উপভোগ করে। স্বাধীনতা, সাম্য এবং ঐক্য সবকিছু তারা সেইভাবে তারা দেশপ্রেম এবং কার্যক্রমের মধ্যে সেটা প্রকাশ করে। এই জন্যই আজকে এই জাতি এত উন্নত পর্যায়ে আছে এবং সেটা বিশ্বের বিভিন্ন দেশেও এরা সেইভাবে প্রচার করছে। আপনারা জানেন যে এই ট্রকাডোরের সামনে, এই আইফেলটার সামনে যে বড় একটা মানবাধিকার চত্বর আছে, সেটা ওই মানবাধিকার ভিত্তিতে এবং এই মানবাধিকারের যে একটা বড় ধরনের ম্যানিফেস্টো আছে, সেটাও কিন্তু ফরাসিরাই একসময় বিশ্বের জন্য উপহার দিয়েছিল। অতএব ফরাসিরা অনেক ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং সেই ক্ষেত্রে আজকে এই করোনার মধ্যেও প্রেসিডেন্ট ম্যাক্রন, ফরাসি প্রেসিডেন্ট, যেভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং উল্লেখ করেছেন কিভাবে এই দুঃসময়টা তারা অতিক্রম করবেন, ইউরোপ বিশ্বের বিভিন্ন স্থানে মানুষের কিভাবে সহযোগিতার মাধ্যমে এই পর্যায়টা। এর পাশাপাশি যদি একটি বিষয় বলেন, আজকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মানুষজন কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছেন। নতুন করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই যে করোনার জন্য আবার কিন্তু বিধিনিষেধ আরোপ করেছেন, তা নিয়ে কিন্তু আজকে আমরা দিনভর দেখেছি বিক্ষোভ হয়েছে, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। এই বিষয়টি যদি একটু বলেন। এই বিষয়টা অত্যন্ত স্পষ্ট যে স্বাধীনতার যে স্বাদ এরা গ্রহণ করেছিল 230 বছর আগে, সেটা এখনো অব্যাহত আছে। এই দিনে আমরা জানি সব প্যান্ডেমিক, সবাই একমত যে এই রোগকে প্রতিরোধ করতে হবে। সেই ক্ষেত্রে দেখা গেছে নানা শহরে, বড় বড় শহরে বড় বড় ম্যানিফেস্টেশন হয়েছে, যারা সাধারণ দাবি ছিল যে এই করোনা পরবর্তী পর্যায়ে, করোনার মধ্যে যেইভাবে ম্যানুয়েল ম্যাক্রন সরকার ঘোষণা করেছেন যে কিভাবে প্রতিরোধ করে, কিন্তু স্বাধীনতার যেহেতু আরেকটা সংজ্ঞা আছে যে কাউকে জোর করে এই ভ্যাকসিন দেওয়া যাবে না, এবং নানাভাবে বিভিন্ন প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তাদের নানা ধরনের অবরোধের মাধ্যমে যেন তারা বাধ্য হয় এই ভ্যাকসিন গ্রহণ করতে, সেটার বিরুদ্ধে আজকে এই মিছিল হয়েছে। এবং সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক ইন্টেলেকচুয়াল ছিলেন। এইটাই ফরাসিদের একটা বৈশিষ্ট্য, যারা এই দেশে সবসময় যে জিনিসটা চলতে থাকে, যে জিনিসটা সবার কল্যাণে আসে, তার বিপরীত কিছু লোক থাকে যেটাকে চেক করার জন্য এবং এটাকে প্রতিহত করার জন্য।
ফ্রান্সের চতুর্থ ধাপের করোনার ঢেউ আসছে কিংবা শুরু হয়ে গেছে এমনটা আমরা শুনছি। আপনি আসলে কি মনে করছেন, এই সংকট আবার আসছে কিনা, এই বিষয়টা আসলে কি মনে করছেন? এই চতুর্থ যে একটা কনফাইনমেন্টের আভাস এখন সরকার দিচ্ছেন আস্তে আস্তে, এটা প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা, যাতে করে 2-1 মাসের মধ্যে মানুষ যেন তার ভ্যাকসিনটা নিয়ে নেয়, প্রথম বা দ্বিতীয় ভ্যাকসিন, তারপরে মানুষের ফ্রি লাইফটা করতে পারে। সেই ক্ষেত্রে সব ক্ষেত্রেই এই যে একটা নতুন ধরনের আমাদের একটা পাস চালু হয়েছে, স্বাস্থ্য পাস, যেটা দিয়ে এই করোনা যারা টিকা নিয়েছেন, যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে শনাক্ত করার জন্য, এবং তারাই অনেক ক্ষেত্রে অনেকভাবে সেই প্রবেশ অধিকার পাবেন এবং সেই অধিকারগুলো পুরোপুরি তাদের রক্ষা করা হবে। যারা সেই ভ্যাকসিন নেবেন না তাদের জন্য সবকিছু ক্লোজ করা হবে। অতএব নানাভাবে তাদেরকে সেইভাবে প্রভোকেশন করা হচ্ছে। যাই হোক, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটু আপনাকে জানিয়ে রাখি, প্রেসিডেন্টের বক্তব্যের পর, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর কিন্তু এখন মানুষজনের মধ্যে করোনার ভ্যাকসিন নেওয়ার প্রবণতা অনেক বেশি বেড়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যেটি ছিল সেটি কয়েক গুণ কিন্তু বেড়েছে। তো এমদাদ, এই ছিল এখন পর্যন্ত ফ্রান্সের প্যারিস থেকে আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের প্যারিস থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী লুৎফুর রহমান বাবু, জানাচ্ছিলেন জাতীয় দিবস উদযাপনের খবর। দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে একজন কর্মীর মতো মাঠে থেকে আমৃত্যু লড়েছেন অ্যাডভোকেট সাহারা খাতুন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় একথা বলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি আরও বলেন, বিচ্ছিন্ন আইনজীবীদের একত্রিত করতেও প্রয়াত এই নেতার অবদান অনস্বীকার্য। 2001 সালে যে নির্যাতন নিপীড়ন, এখন কি বিএনপি এত এত কথা বলে, আমরা আওয়ামী লীগের বসে ফুটপাতে দাঁড়াতে পারি নাই। প্রত্যেকটা হরতালের সময়, প্রত্যেকটা আন্দোলনের সময় সাহারাপার পা ভেঙেছে, সাহারাপা নির্যাতিত হয়েছে, নাসিম ভাই নির্যাতিত হয়েছে। যেইভাবে সমস্ত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, প্রগতিশীল নেতা কর্মীদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন, সাবের চৌধুরী, আমাদের শেখ ফজলুল করিম সিনেম, সবার বিরুদ্ধে মিথ্যা মামলা, ঢাকার বিভিন্ন জেলায় মামলা, এই সমস্ত নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে সাহারাপাকে দেখেছে একেবারে নিবেদিত প্রাণ হিসেবে আমাদেরকে নিয়ে কাজ করতে। গ্যাটকো দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ আসামিদের অপরাধের প্রাথমিক উপাদান রয়েছে। বুধবার হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বাতিল আবেদনের পূর্ণাঙ্গ রায়ে এ পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। একই সঙ্গে 6 মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে না। প্রায় 14 বছর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকো সহ 13 জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা হয়। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের 14,56,37,000 টাকা ক্ষতি করেছেন। কিন্তু এই 14 বছরে মামলাটি এগোয়নি একটু। নানা সময়ে সব আসামি হাইকোর্টে আসেন মামলাটি বাতিল চেয়ে। তেমন 2 আসামি সৈয়দ গালিব ও সৈয়দ তানভীর হাইকোর্টে এসেছিলেন মামলা বাতিলের আবেদন নিয়ে। এই আবেদনটি খারিজ করে হাইকোর্ট তার রায়ে পরিষ্কার জানিয়ে দেন, অনভিজ্ঞ ও অদক্ষ কোম্পানিকে কাজ পাইয়ে দিয়েছিলেন বেগম জিয়া, আর এতে সুবিধা নিয়েছিলেন ছেলে আরাফাত রহমান কোকো। আদালত তার রায়ের পর্যবেক্ষণে আরও বলেন, এই মামলায় বেগম জিয়া সহ বাকিদের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক উপাদান মিলেছে। বিরুদ্ধে অপরাধের যথেষ্ট তথ্য উপাত্ত আছে, তারা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। কাজেই এগুলি বিচারিক আদালতে তো পূর্ণাঙ্গভাবে বিচার বিশ্লেষণ করে বিচারের মাধ্যমে নিষ্পত্তি হবে। এবং সেখানে খালেদা জিয়া 1 নম্বর অ্যাকিউজড, এবং সেখানে কনফেশনে ভিভিডলি বলে দিয়েছেন যে খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকো কিভাবে তার মাকে ম্যানেজ করেছে। নিম্ন আদালতকে রায় পাওয়ার 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তিরও নির্দেশ দেন উচ্চ আদালত। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, 6 মাসের মধ্যে কোনোভাবেই এই মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। করোনার মধ্যে 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করা ম্যাডাম অসুস্থ, আমাদের মনে হয় যেটা ন্যায় বিচারের এরকমটি আদেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, আব্দুল মান্নান ভুইয়া সহ এই মামলার 6 আসামি মারা গেছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পদ পদবি নিয়ে জাতীয় পার্টিতে আবারও নাটকীয়তা শুরু হয়েছে। এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বেগম রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মা বিদিশা সিদ্দিকীকে
কো চেয়ারম্যান ঘোষণা করেছেন পুত্র এরিক। তার অভিযোগ, চাচা জিএম কাদের বাবার কাছ থেকে জোর করে সই নিয়ে চেয়ারম্যান হন। এদিকে কাকরাইল কার্যালয়ে দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ করে জাপা চেয়ারম্যান জিএম কাদের সবাইকে ভেদাভেদ ভুলে ভাই এরশাদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান। বুধবার রাতে প্রেস বিবৃতিতে রওশন এরশাদ জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হতে আগ্রহী নন তিনি। পদ পদবীর লড়াই, দলীয় টানাপোড়েন, এসব যেন ডালভাত জাতীয় পার্টিতে। এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতেও এ থেকে বের হতে পারেনি দলটি। বুধবার বারিধারার প্রেসিডেন্ট পার্কে মিলাদ মাহফিলের আয়োজন করে এরশাদ ট্রাস্ট। সেখানেই এরশাদ পুত্র এরিক দলের কো চেয়ারম্যানের দায়িত্বে থাকা বেগম রওশন এরশাদকে চেয়ারম্যান, মা বিদিশা সিদ্দিককে দলের কো চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। এ সময় পাশেই ছিলেন মা বিদিশা সিদ্দিক ও ভাই সাদ এরশাদ। আমার চাচা জিএম কাদের অবৈধভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। আমার আম্মা বেগম রওশন এরশাদ থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান, আমার মাতা বিদিশা এরশাদ থাকবেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান। পরে বিদিশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। আমি দুই সন্তান নিয়ে শপথ করছি, সারা বাংলাদেশে আমি এরশাদের নাম আমি মনে করিয়ে দিব সবাইকে। এদিকে দলের কয়েকজন সিনিয়র নেতাকে সঙ্গে নিয়ে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বর্তমান চেয়ারম্যান জিএম কাদের। এ সময় ভাতিজার বক্তব্যের বিষয়ে কিছু না বললেও ভেদাভেদ ভুলে ভাই এরশাদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান। জাতীয় পার্টির সদস্যের উপর এখন ওনার সেই স্বপ্নের নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ, যেখানে সুশাসন থাকবে, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, সেটা এখন আমাদের ঘাড়ে পড়েছে। আমাদের এই দায়িত্ব সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে নতুন এক দ্বন্দ্বের শুরু হয় দলটিতে। এই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। পরিবেশ ধ্বংসের শঙ্কায় চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিরোধিতা বিশিষ্টজনদের। ক্ষতি না করে হবে প্রকল্পের কাজ, দাবি কর্তৃপক্ষের। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তরের আগেই সাতক্ষীরায় 13টির মধ্যে 7টি ঘরের মাটি ধসে পড়ায় ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভিত ও বিম ছাড়াই ব্যবহার অনুপযোগী ঘর নির্মাণ করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে কলারোয়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আর নতুন জেলা প্রশাসক জানান, নিরাপত্তা বিবেচনায় ঘরগুলো অন্য স্থানে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়ার তৈলকুপি গ্রাম। এখানেই ঝুঁকিপূর্ণ পুকুর পাড়ে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের 13টি ঘর নির্মাণ করা হয়। তবে দ্রুত দলিল সহ নির্মিত ঘর হস্তান্তরের ঠিক আগে সম্প্রতি 7টি ঘরের ভেতরের মাটি ধসে যায়। সরকারি নির্দেশ উপেক্ষা করে দুই পরিবারের জোড়া ঘর প্রস্তুতকারী সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তার বিরুদ্ধে প্রকল্প নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের শেষ নেই এলাকাবাসীর। ইটের পরে ইট আপনার বসাতে তুই গেছে আর ভিতরে কোনো মশলা নেই। ইট পাটের উপর ঢালাই দিতে হয়, সেই ইটটা পাতানো হয়নি, ওই পিপার পথে 1 ইঞ্চি ঢালাই দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ঘর ভেঙে জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে বলে ঘরগুলো ভেঙে ফেলেছেন বর্তমান ইউএনও। একটা ঘর ঝুলন্ত অবস্থায় ছিল, ইউনো স্যার ইনি দেখে বললো যে এখানে ঘর মানুষ ওঠানো যাবে না, ভাঙা ছাড়ার কোনো বিকল্প নেই। বৃষ্টি হলো, বৃষ্টিতে ওখানে পানি পড়ে গর্তে বালিগুলো চলে গেছে। আর কলারোয়া উপজেলা চেয়ারম্যান সাবেক ইউএনওর বিচার দাবি করেছেন। তার অদক্ষতার কারণে আজকের জননেত্রী শেখ হাসিনার যে প্রকল্প প্রশ্নবিদ্ধ হয়েছে। এই মৌসুমী জরিন কান্তা তাকে সাজার আওতায় এনে আমরা দেখতে চাই। এই অবস্থায় জেলা প্রশাসক জানান, নিরাপত্তার স্বার্থে 7টি ঘর অন্য গ্রামে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝুঁকি এবং পরবর্তীতে পুনর্বাসিত পরিবারগুলোর নিরাপত্তা বিবেচনায় তারা এই ঘরগুলো ওই পুকুর পাড় থেকে স্থানান্তর করে অন্য জায়গায় নির্মাণের উদ্যোগ নেয় এবং সেই মোতাবেক এখন নির্মাণাধীন রয়েছে। জেলার কলারোয়া উপজেলায় বরাদ্দ করা 120টি ঘরের মধ্যে 99টি ঘর হস্তান্তর করা হয়েছে। আর তৈলকুপির আশ্রয়ন প্রকল্পের ভেঙে ফেলা 7টি সহ 28টি ঘর তৈরির কাজ চলমান রয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা।
চট্টগ্রামে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ও নির্মল প্রাকৃতিক পরিবেশে ঘেরা সিআরবিতে 500 শয্যার হাসপাতাল নির্মাণের তীব্র বিরোধিতা করেছেন নগরবাসী। বিশিষ্টজনরা বলছেন, শুধু প্রাকৃতিক পরিবেশ ধ্বংস নয়, পয়লা বৈশাখের মতো বিশাল আয়োজন হওয়া এই স্থানে হাসপাতাল নির্মাণ করা একটি হঠকারী সিদ্ধান্ত। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, প্রকল্প নির্মাণে পরিবেশ অ্যাসেসমেন্ট এখনও প্রক্রিয়াধীন। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। ব্রিটিশ আমলে স্মৃতিবিজড়িত রেলওয়ে ভবনের সামনে সবুজ পাহাড় আর তার ঢালে শতবর্ষী গর্জন, রেন ট্রি সহ নানা জাতের বৃক্ষরাজিতে সুসজ্জিত সিআরবি এলাকা হয়ে উঠেছে নগরবাসীর জন্য এক টুকরো নির্মূল পরিবেশের তীর্থস্থান। প্রতিদিনই শত শত মানুষ সকাল সন্ধ্যা এখানে আসেন সতেজ নিঃশ্বাস নিতে। নৈসর্গিক এই স্থানে শিরীষতলায় প্রতি বছর পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, এমনকি রবীন্দ্র নজরুল জয়ন্তীর মতো অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক কর্মীরা। বাঙালির প্রতিটি উৎসবে পুরো এলাকা হয়ে ওঠে উৎসব মুখর। এমন এলাকায় হাসপাতাল নির্মাণ শুধু এই এলাকার পরিবেশের জন্য নয়, হাসপাতালের জন্য হঠকারী সিদ্ধান্ত বলে মনে করছেন নগরবাসী। বড় সবুজ বেল্ট আছে এখানে, এটা রক্ষা করা দরকার। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি রোগ চাই নাকি স্বাস্থ্য চাই, এই হাসপাতাল চাই। এটাকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে মানুষের নিঃশ্বাস নেওয়ার আর কোনো জায়গা থাকবে না। ইট পাথরের এই নগরীতে একটু বুক ভরা নিঃশ্বাস নিতে নগরবাসী ছুটে আসেন এই সিআরবিতে। কিন্তু চট্টগ্রামের ফুসফুস নামে খ্যাত এই এলাকায় হাসপাতালের মতো স্থাপনা নির্মাণের পরিকল্পনা এখানকার প্রকৃতিকে ধ্বংসের পরিকল্পনা বলে মনে করছেন বিশিষ্টজনরা। হাসপাতালকে ঘিরে যে অনেকগুলো বাণিজ্য এখানে তৈরি হবে, সেগুলো কিন্তু এই যে সবুজটা কিন্তু এই লোড নিতে পারবে না। ছোট্ট শিশুরা কোথায় যাবে ঘুরতে আর খেলতে? আমার এখন আজকে করোনাকালে অক্সিজেনের জন্য মানুষ মারা যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশকে সমুন্নত রাখার জন্যই সিআরবির মতো করেই থাকবে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল নির্মাণে প্রাকৃতিক পরিবেশে কোনো ক্ষতি হবে না। পরিবেশগত ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অলরেডি কনসালটেন্ট নিয়োগ আছে, দেখা হচ্ছে পরিবেশের কোনো বিরূপ প্রতিক্রিয়া হবে কিনা সেটাও আমরা পরীক্ষা করে দেখব। পরীক্ষা করে সেটার মেজার্স আমরা নিব। এরই মধ্যে সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে 18 জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বেশ কয়েকটি সংগঠন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। অনলাইনে বাড়ছে কোরবানির পশুর কেনা বেচা। এখনো পর্যন্ত 1.5 লাখের বেশি পশু বিক্রি হয়ে গেছে অনলাইনে। করোনার ঝুঁকির মধ্যে হাটের গাদাগাদিতে না গিয়ে অনলাইনে পশু কেনাকে ইতিবাচক মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে আস্থা বাড়াতে ক্রেতাদের সব রকম সুরক্ষা দেওয়ার পরামর্শ তাদের। সানবিন রূপল জানাচ্ছেন বিস্তারিত। সারা দেশে করোনা সংক্রমণের ঝুঁকি যখন বাড়ছেই, তখন পশুর হাটে গিয়ে নতুন করে আর ঝুঁকি না বাড়ানোর জন্য অনলাইনেও পশু কেনাবেচার ব্যবস্থা রাখা হয়েছে। আর ঘরে বসেই আপনার কোরবানির পছন্দের পশুটি কিনতে হলে আপনার শরণাপন্ন হতে হবে ডিজিটাল হাটে। এখানে দেশের বিভিন্ন প্রান্তের খামারিদের পশুর ছবি দেয়া আছে। চাইলে ভিডিও কলেও ক্রেতা দেখে নিতে পারবেন পছন্দের কোরবানির পশু। বাছাই করা পশু কিনে অনলাইনে অর্থ পরিশোধ করলে পৌঁছে দেওয়া হবে ক্রেতার ঘরে। চাইলে কেনার পর পশু জবাই করে মাংস পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আছে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সরকারও অনলাইনে কোরবানির পশু কিনতে উৎসাহ দিচ্ছে। অনলাইন পদ্ধতিতে কোনোভাবেই প্রতারণার শিকার হবেন না, হাসিল দিতে হবে না, রাস্তাঘাটেও নিরাপদ থাকবেন। মনে রাখবেন, করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে কোনোভাবেই ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়াই উত্তম। 60 উদ্যোক্তা আর 200 জন খামারি আছেন ডিজিটাল হাটে। শুরুর দিকে খুব একটা সাড়া পড়েনি, তবে সময় যত যাচ্ছে অনলাইনে কেনাকাটার প্রবণতাও বাড়ছে। সারা দেশে 1843টি প্ল্যাটফর্ম থেকে অনলাইন হাট পরিচালনা করা হচ্ছে। এর বেশিরভাগই ফেসবুক কেন্দ্রিক। প্রায় 10.5 লাখ পশু অনলাইনে বেচা কেনার জন্য ছবি ও ভিডিও দেওয়া হয়েছে। ঢাকার উত্তর সিটির মেয়র জানান, অনলাইনে কোরবানির পশু কেনাবেচা ও প্রশিক্ষিত কর্মী দিয়ে জবাই করে মাংস সরবরাহ করার ব্যবস্থা রেখেছেন তারা। এখন পর্যন্ত যে 1,57,288 পশু বিক্রি হয়েছে, তার টাকার পরিমাণ হচ্ছে 1,116 কোটি 8,86,300 টাকা। কোরবানি করতে গেলে তো ন্যাচারালি আমরা কসাইকে তো টাকা দিতেই হয়। সেই টাকা যদি আমাদের এখানে দিয়ে দেওয়া হয়, আমরা 1000 গরুকে কোরবানি দিয়ে 25টি ফ্রিজার ভ্যান রাখা হয়েছে। আমরা ডোর টু ডোর আমরা সার্ভিসটা দিয়ে দিব। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অনলাইনে এবার কোরবানির পশু কেনাবেচা ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে ক্রেতা যেন প্রতারণার শিকার না হন সেদিকে খেয়াল রাখার পরামর্শ তাদের। মানুষ যেন ধোঁকা না খায়, মানুষ যেন কোনো প্রতারিত না হয়,
এই জিনিসগুলোর নিশ্চয়তা দেওয়াটা এটা সরকারের দায়িত্ব। লকডাউনের যে ইফেক্ট পাবো সেই ইফেক্টই আমরা পাবো যদি আমরা অনলাইনকে ব্যবহার করি। সারা দেশে এবার 1,20,00,000 পশু দেশীয় বিভিন্ন খামারে কোরবানির জন্য প্রস্তুত আছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পশুর বাজারে করোনা সংক্রমণ ঠেকাতে চাঁদপুরে এবার অনলাইনেও পশু কেনা বেচার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ বিভাগ। এজন্য বিশেষ ওয়েব পেজ খোলা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু খামার থেকে পশু বিক্রিও হয়েছে অনলাইনে। চাঁদপুর থেকে নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে মোটামুটি প্রস্তুত চাঁদপুরের গবাদি পশু খামারিরা। তবে এবার ভিন্ন আয়োজনে। অন্যান্য বছরের মতো হাটে পশু বিক্রি নিরুৎসাহিত করতে বেছে নেওয়া হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম, আর এতে সাড়াও মিলছে বেশ। সরকারি উদ্যোগের পাশাপাশি খামারিরাও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পশুর প্রচারণা ছড়িয়ে দিয়েছেন। ঘরে বসে এমন সুবিধা পেয়ে ক্রেতারা অনলাইনে তাদের পছন্দের পশু ক্রয় করছেন। গরু ফার্মের অনলাইনে বিক্রি করে সেগুলি দেখে এখানে আসছি। আলহামদুলিল্লাহ আমাদের গত কয়েকদিনের মধ্যে আমরা অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি 80% গরু বিক্রি করতে সম্পূর্ণ হয়েছি। ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়ায় বোঝা গেল অনলাইনে প্রতারণা এড়াতে তারা কিছুটা সতর্ক। অনলাইনে দেখে প্রথম দিকে আমরা মনে করতাম যে আসলে এটা প্রতারণার একটা ফাঁদ, বাট এখন দেখা যাচ্ছে বাস্তবে অনেকটা ভিন্ন। প্র্যাকটিক্যাল গেলে দেখা যাচ্ছে যে না, তারা যেটা বলতেছে এটা একদম পারফেক্ট মিলে যাচ্ছে। করোনা বিস্তার ঠেকাতে এমন ব্যতিক্রম ধর্মী উদ্যোগের কথা জানালো জেলা প্রাণী সম্পদ বিভাগ। 1,18,000 গরু এবার আমরা কোরবানি উপলক্ষে প্রস্তুত করেছি। এই গরুগুলো পুরোটাই বেচাকেনা করব। এখানে 29,000 গরুকে আমরা অনলাইনে তুলব। এদিকে ঈদের সময় বিধিনিষেধ শিথিল হলেও ক্রেতাদের অনলাইনে কোরবানির পশু কেনার তাগিদ দিয়েছে পুলিশ। ফিজিক্যালি হাটে না গিয়ে আপনারা অনলাইনে আপনাদের কোরবানির পশুটি কিনুন, তাতে আপনিও বাঁচবেন, আপনার পরিবারও বাঁচবে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে চাঁদপুরে এবার কোরবানির পশুর চাহিদা 1,18,000, তবে অনলাইনে বিক্রির লক্ষ্যমাত্রা 29,000। সময় সংবাদ, চাঁদপুর। নাম তার রাজা বাবু, ওজন 40 মণ। কোরবানির ঈদে বিক্রির জন্য ষাঁড়টিকে মোটরাতাজা করেছেন পুরোপুরি প্রাকৃতিক পদ্ধতিতে, দাবি করেছেন ষাঁড়টির মালিক গাজীপুরের খামারি মাজহারুল। হলিস্টিন ফিজিয়ান জাতের বিশাল আকৃতির ষাঁড়টি দেখতে ও কিনতে প্রতিদিনই ভিড় করছেন মানুষ। গাজীপুরের রাজাবাবু, পরম মমতায় এই রাজাবাবুকে বড় করে তুলেছেন শালনার খামারি মাজহারুল ইসলাম। এখনো সকাল সন্ধ্যা করছেন পরিচর্যা। 2 বছর আগে প্রতিবেশীর কাছ থেকে 1,70,000 টাকায় গরুটি কেনেন তিনি। শুধু ন্যাচারালি খাবার, ঘাস, খ্যার, কুড়া, ভুসি, আর মাঝে মধ্যে চিড়া দিছি শরীর ঠান্ডা রাখার জন্য, আপেল মালটা দিছি গরমের সময়। এই খাবারটা ন্যাচারালি খাবার দিয়ে ওরা লালন পালন করছি। ঈদের আগ মুহূর্তে এই রাজাবাবুই যেন স্থানীয়দের আলোচনার প্রধান বিষয়। দূর দূরান্ত থেকেও লোকজন এসে ছবি তুলছেন পাশে দাঁড়িয়ে। ফেসবুকে যে দেখছি এবং মানুষের মুখে শুনছি তার চাইতে আসলে অনেকটাই বড়। আর নামও যেরকম, গরুটার দেখতেও সেরকম। রাজাই বানাইছে সে। ঢাকা থেকে আসলাম গরু দেখার জন্য। গরুটা অনেক বড়, আমাদের গরুটা মোটামুটি পছন্দ হয়েছে। এখন যদি দামে বনে তাহলে আমরা আমাদের বন্ধু সার্কেল মিলে গরুটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এদিকে জেলা প্রাণী সম্পদ অফিসও ষাঁড়টির সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন। আর লকডাউন পরিস্থিতিতে অনলাইনে পশু বিক্রির ব্যবস্থা করেছে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। ষাঁড়টিকে আমাদের তত্ত্বাবধানে রেখেছি এবং আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মী আছে এবং আমি নিজেও বিভিন্ন সময়ে গিয়ে আমাদের যে প্রাণী সম্পদ সেবা সেটা দেওয়ার চেষ্টা করেছি। অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছি। এখানে প্রতিটা খামারের গরুর ছবি এবং খামারের টেলিফোন নাম্বার দেওয়া আছে। প্রতিটা লোক এখানে এসে গরু ক্রয় এবং বিক্রয় করতে পারবে অতি সহজেই। 5 বছর বয়সী রাজাবাবুর দাম হাঁকা হচ্ছে 25 লাখ টাকা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। ভোরের সময় আরও থাকছে। কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে। দিশেহারা জেলে ও ব্যবসায়ীরা। মৌসুমের বাকি সময়ে জালে ধরা পড়বে ইলিশ, বলছেন মৎস্য বিশেষজ্ঞরা। সাবেক একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের স্বামী হয়েও কয়েক বছর ধরে চালিয়ে আসছিলেন পেশাদার প্রতারণা। নিজেকে কখনো প্রধানমন্ত্রীর প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটির প্রধান পরামর্শক, কখনো বা পিএসসির সাবেক সদস্য, আবার কখনো প্ল্যানিং কমিশনের সচিব পরিচয় দিতেন। সুবিধামতো এমন ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে সরকারি বেসরকারি চাকরি দেয়া ও মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে
হাতিয়ে নিত বিপুল অঙ্কের টাকা। ডক্টর এম বোরহানউদ্দিন ইমরান নামে এক প্রতারককে ধানমন্ডি থানার এক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তদন্তের স্বার্থে নেওয়া হয়েছে 3 দিনের রিমান্ডেও। সাদিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাইম মিনিস্টারের চিফ অ্যাডভাইজার প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটি, তো এরকম উনি আমাদের খুব বড় অঙ্কের একটা অ্যামাউন্টের একটা ইন্স্যুরেন্স করবে, এই কারণে আমরা ওনার কাছে যাই। ইন্স্যুরেন্সের পলিসি খোলার নাম করে এই ইন্স্যুরেন্স কর্মীর সাথে পরিচয় হয় প্রতারক ইমরানের। নিজেকে প্রধানমন্ত্রীর প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটির প্রধান পরামর্শক পরিচয় দিয়ে এই ইন্স্যুরেন্স কর্মীকে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখায় সে। কৌশলে তার কাছ থেকে হাতিয়ে নেয় 5 লাখ টাকা। কোথায় চাকরি করবা তুমি, ব্যাংকে করবা না পুলিশে করবা, যেখানে বলো বাংলাদেশে যে কোনো জায়গায় আমি ফোন দিলেই হয়ে যাবে চাকরি। আমার তো প্রাইম মিনিস্টার অ্যাডভাইজার, আমাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখে আমার থেকে 5,33,000 টাকা নিছে নগদ এবং ব্যাংকের মাধ্যমে। একইভাবে ধানমন্ডির এক শিক্ষার্থীকে বাংলাদেশ মেডিকেল কলেজে MBBS এ ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে তার বাবার কাছ থেকে হাতিয়ে নেয় 40,31,000 টাকা। তবে ভর্তি করিয়ে দিতে না পারায় ডক্টর এম বোরহানউদ্দিন ইমরানের নামে ধানমন্ডি থানায় মামলা করেন ভুক্তভোগী আবু সাইদ। সেই মামলায় গ্রেফতার করে অভিযুক্ত ইমরানকে মঙ্গলবার 3 দিনের রিমান্ডে নেয় সিআইডি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায় প্রতারণা করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে ইমরান। একজনকে ঢাকা ব্যাংকে চাকরি দিবে বলে একজনের কাছ থেকে 5.5 লাখ টাকার মতো নিয়েছে। একজনকে মার্কেন্টাইল ব্যাংকে চাকরি দিবে বলে তার কাছ থেকে 4.5 লাখ টাকা নিয়েছে। এবং আমাদের কাছে অন্য একটা অভিযোগ আছে, এখন আমরা এটা করতে পারিনি, যে অন্য একজন ছাত্র নেতার কাছ থেকে বিপুল প্রায় অর্ধ কোটি টাকা সে নিয়েছে নানা কৌশলে। আমরা শুনেছি যে তার স্ত্রী এক সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন, কিন্তু কোন সময় ছিলেন, আদৌ ছিলেন কিনা এটা আসলে তদন্তের পর্যায়ে আসলে বলা যাবে। বিভিন্ন সময় চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। তাই প্রতারণা থেকে বাঁচতে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সিআইডি। কিন্তু সাফল্য আসার সম্ভাবনা কম। এবং সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মৌসুমের 1 মাস চলে গেলেও কাঙ্ক্ষিত রূপালী ইলিশের দেখা নেই ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে। মাছের আশায় নদীতে গিয়ে শূন্য হাতে ফিরছেন জেলেরা। টানা 8 মাস মাছের আকাল থাকায় দিশেহারা জেলে ও মাছ ব্যবসায়ীরা। সামনে কোরবানির ঈদ, তাই জেলে পল্লীতে বিরাজ করছে হতাশা। তবে মৎস্য বিভাগের দাবি বিলম্ব হলেও মৌসুমের বাকি সময়ে ইলিশ পাওয়া যাবে। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। প্রতিবছর জুন মাস থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের মৌসুম শুরু হয়। ইতিমধ্যে প্রায় 1.5 মাস কেটে গেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। ইলিশ পাওয়ার জন্য পর্যাপ্ত বর্ষা, নদীতে পানির স্রোত সহ সব লক্ষণগুলো থাকলেও মাছের আকালে হতাশ জেলেরা। তারপরও প্রতিদিন আশায় বুক বেঁধে নদীতে ছুটছেন নৌকা ট্রলার নিয়ে হাজার হাজার জেলে, কিন্তু অধিকাংশই ফিরে আসছেন সামান্য মাছ নিয়ে। এতে ট্রলারের তেল খরচ উঠলেও জেলে পরিবারে সচ্ছলতা আসছে না, বরং বাড়ছে মহাজনের দাদনের বোঝা। এছাড়া সামনে কোরবানির ঈদ, তাই হতাশা আরও বেড়েছে সবার। নদী যাইতে আসি, তেল জ্বালাইতে আসি, ইলিশ মাছ তো পাইতে আসি না। এই মতো নিচে 5 লক্ষ টাকা দানা হয়েছি। 60,000 টাকা খরচ হয়েছে, 30,000 টাকার মাছ পাইছি। 4 বারে আমার এক একটা টিলিভে 1 লাখ টাকা করে লোকসান হয়েছে। ঋণ হয়ে যাইতে আসি গা, কিস্তিওয়ালারা বাড়িতে বসে থাকে। আমাদের এক একটা টিলিভে 1.5 লক্ষ টাকার বাজার লাগে, কিন্তু নদীতে গেলে বাজার খরচ হয় না। ইলিশ না পাওয়ায় টানা লোকসানে পড়েছেন ব্যবসায়ীরাও। মাসে 4 লাখ টাকা কারেন্ট বিল আয়, কিন্তু আমরা মাসে আপনার 50,000 টাকা বরফ বেচতে পারি না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইলিশের মৌসুম কিছুটা বিলম্বে আসছে উল্লেখ করে শিগগিরই কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে বলে দাবি মৎস্য কর্মকর্তার। আমরা আশাবাদী এই মাসের শেষের দিক থেকে যে আমাদের জো আসবে, বর্ষা শুরু হয়ে গেছে, এই সময় থেকে আমাদের ইলিশের প্রাচুর্যতা বাড়বে। জেলার প্রায় 2 লাখ জেলে গত মৌসুমে মেঘনা তেঁতুলিয়া নদী থেকে 1,71,000 মেট্রিক টন ইলিশ আহরণ করেছেন। তবে মৎস্য বিভাগের আশা চলতি বছর লক্ষ্যমাত্রা 1,75,000 মেট্রিক টন ছাড়িয়ে যাবে। সময় সংবাদ, ভোলা। ঈদ উপলক্ষে কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ায় শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বেড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের ভিড়। পদ্মা পাড়ি দিতে ঘাট এলাকায় ভিড় করছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহন। বিস্তারিত জানবো, শিমুলিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, যাব তার কাছে।
উজ্জ্বল, আপনার কাছে কি তথ্য রয়েছে, আপনি কি দেখছেন? ইমদাদ, আপনি যেমনটি বলছিলেন যে এই যে লকডাউন শিথিলের পর কিন্তু রাজধানী ঢাকা ছাড়ছে অনেকেই, এবং যারা ঈদে ঘরমুখ মানুষ তাদের ভিড় কিন্তু আছে শিমুলিয়া ঘাটে। কিন্তু লঞ্চ চালু হবার কারণে কিন্তু ফেরি ছেড়ে অনেকে লঞ্চে করে পদ্মা পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। এখানে 87টি লঞ্চের মধ্যে কিন্তু আজকে চলাচল করছে 78টি লঞ্চ। 9টি লঞ্চের কিন্তু কাগজপত্র আপডেট না থাকায় সেগুলো বিআইডব্লিউটিসি ছাড়ার অনুমতি দেয়নি। এদিকে যে বহরের 17টি ফেরি রয়েছে তার মধ্যে কিন্তু চলাচল করছে 13টি ফেরি। এবং একটি বিষয় আপনাকে অবগত করা দরকার, সেটি হচ্ছে যে এই বহরে যে শিমুলিয়া বাংলা বাজার যে নৌ রুট আছে, বহরে কিন্তু নতুন দুটি ফেরি উদ্বোধন করা হচ্ছে। ফেরি কুঞ্জলতা এবং ফেরি কদম, এই দুটো ফেরি কিন্তু বাংলাদেশে তৈরি করা হয়েছে এবং মানসম্মত ফেরি দুটি কিন্তু বিকেলে নৌ পরিবহন প্রতিমন্ত্রী উদ্বোধন করবার কথা রয়েছে। এবং এখানে যে ফেরিগুলো আছে এর মধ্যে কিন্তু অনেক 50 বছরের অধিক পুরনো ফেরিও রয়েছে, যেগুলো দিয়ে আদমজি জুট পেলে পাট এবং বিভিন্ন খাদ্য সামগ্রী আনা হতো বিভিন্ন স্থান থেকে। সেই ফেরি সেগুলো কিন্তু ফেরিতে রূপান্তর করা হয়েছিল, সেসব ফেরিও চলছে। তো এই যে পুরনো ফেরি, সেই ফেরিগুলোকে আধুনিকায়ন করবার জন্য কিন্তু বিআইডব্লিউটিসি চেষ্টা চালাচ্ছে। এবং এখানকার যে পদ্মার যে দূরত্ব প্রায় 11 কিলোমিটার দূরত্বের যে ফেরিগুলো কিন্তু প্রবল স্রোতে অনেক সময় হাঁপিয়ে পড়ছে এবং গন্তব্যে যথাসময়ে পৌঁছাতে পারছে না। এরকম নানা রকম চ্যালেঞ্জের কারণে ফেরি পরিবর্তনের ব্যবস্থা করা হচ্ছে। আর এদিকে কিন্তু আজকে যে বিষয়গুলো লক্ষণীয়, যাত্রীদের ঢলের চাইতে কিন্তু আজকে আমরা দেখছি যে ছোট আকারে প্রচুর গাড়ি কিন্তু এই কম্পাউন্ডে অবস্থান করছে এবং পুরো মাঠ জুড়ে গাড়ি এবং পণ্যবাহী ট্রাকের সারিও কিন্তু দীর্ঘ। এবং দক্ষিণাঞ্চলের বরিশাল এলাকায় যেসব লোকজন যাতায়াত করেন তারা কিন্তু ঢাকার সদরঘাটে থেকে লঞ্চে যাতায়াতের কারণে কিন্তু এই লকডাউন শিথিল হবার পরে যে জনস্রোত থাকবার কথা ছিল সেটি কিন্তু অপেক্ষাকৃত কম। এবং যাত্রীরা বলছেন যে এই লঞ্চ চালু করবার কারণে কিন্তু তাদের যাতায়াতে সুযোগটা বেশি সুবিধা হয়েছে এবং ভিড়টা কম হয়েছে। এবং এখানকার যে লঞ্চগুলো আছে সেখানে একটু ভিড় বেশি রয়েছে, সেখানে স্বাস্থ্যবিধি অনেকটাই মানা হচ্ছে না। তো এখানকার যারা দায়িত্বশীল আছেন তারা বলছেন যে এই ব্যাপারে তারা চেষ্টা চালাচ্ছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সর্বশেষ ইমদাদ। ফেরি চলাচলের বিষয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। পাহাড়ের মাটি আর আবহাওয়া অনুকূলে থাকায় বান্দরবানে দিন দিন বাড়ছে ড্রাগন ফলের চাষ। খেতে সুস্বাদু এবং দেখতে আকর্ষণীয় হওয়ায় বাজারে এর চাহিদাও ব্যাপক। স্থানীয় কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টে। পাহাড়ের ভাঁজে ভাঁজে লাগানো ড্রাগন ফলের গাছ। মৌসুমের শুরুতে ফলের তেমন দেখা না মিললেও ফুলের সুবাসে মুখর চারপাশ। ভ্রমণেরও আনাগোনা এখানে। বান্দরবান জেলার চিম্বুক, বালাঘাটা ও রুমাসহ বেশ কয়েকটি উপজেলায় বাণিজ্যিকভাবে চলছে এ ড্রাগন ফলের চাষ। প্রতি বছর এপ্রিল মে মাসে জমি তৈরি করে লাগানো হয় ড্রাগনের চারা, আর জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সংগ্রহ করা হয় ফল। আকারে বড় ও গুণগত মান ভালো হওয়ায় এখানকার ফলটির চাহিদা দেশব্যাপী। তবে করোনার এ সময়ে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার শঙ্কায় আছেন চাষিরা। অল্প ড্রাগন চাষ করলাম, পরে দেখতেছি লাভজনক, এই জন্য এবছর আরও বেশি পরিমাণে ড্রাগনের চাষাবাদ আমি শুরু করলাম। এই চাহিদা, বাজার চাহিদা বেশি ভালো। আমরা গত বছর 3 থেকে 4 লাখ টাকা পাই। একবারে 600 থেকে 700 কেজি মতো আমরা পাই। তো সপ্তাহে আমরা 2-3 বার ড্রাগন ফল তুলি। তবে লকডাউনের জন্য সাময়িক অসুবিধা হলেও চাষিদের তেমন একটা লোকসান হবে না বলে মনে করেন স্থানীয় কৃষি বিভাগ। লকডাউনের কারণে আপনার যেহেতু এখন ভেহিকেল সাপোর্টটা কম এবং ইজিলি যাতায়াত করা যাচ্ছে না, যার কারণে কৃষকরা তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটা পাচ্ছে না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ড্রাগন ফলের উৎপাদন লক্ষ্যমাত্রা 80 মেট্রিক টন। প্রতি হেক্টর জমিতে ফল উৎপাদিত হয় 20 টনের মতো, আর প্রতি কেজি ড্রাগন ফল বিক্রি হয় 350 থেকে 400 টাকায়। সময় সংবাদ, বান্দরবান। আবারও করোনা পরিস্থিতির খবর জানাবো। কুষ্টিয়ায় করোনায় মৃত্যু হার কিছুটা কমলেও শনাক্তের হার ঊর্ধ্বমুখী। আক্রান্ত ও উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। বিস্তারিত জানাতে কুষ্টিয়া সদর হাসপাতালের সামনে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি যাব তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায়
করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও কিন্তু কমে এসেছে মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কিন্তু 9 জন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে 2 জন, মোট 11 জন কিন্তু মৃত্যুবরণ করেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়কের সাথে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে কুষ্টিয়ার আশেপাশে বিভিন্ন জেলায়, বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং ঝিনাইদহ এবং রাজবাড়ীর রোগীরা কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তারা চিকিৎসা নিতে আসছে, যার কারণে কিন্তু গত 24 ঘন্টায় কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এই যে রোগীর যে রেকর্ডপত্র দেখা গেছে, তাতে কিন্তু 250 শয্যা বিশিষ্টের বিপরীতে কিন্তু 292 জন করোনা আক্রান্ত রোগী কিন্তু চিকিৎসা দিচ্ছে, যার কারণে কিন্তু অতিরিক্ত রোগীর কারণে কিন্তু ওই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বিশেষ করে ডাক্তার, নার্সদের কিন্তু অতিরিক্ত রোগীদেরকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 250 শয্যার বিশিষ্টের বিপরীতে কিন্তু 180টি কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহের বেড রয়েছে এবং এই বেড থেকেই কিন্তু যেসব রোগীদের অসুস্থ এবং অক্সিজেন লেভেল কমে গেছে তাদেরকে কিন্তু কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং বাইরে যারা আছে, বিশেষ করে মেঝেতে যারা চিকিৎসা নিচ্ছে, তাদের বিষয় সিলিন্ডার কিন্তু কুষ্টিয়া জেলা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিন্তু তারা সরবরাহ করছে। তো কুষ্টিয়া সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে মূলত এবার যে করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা কিন্তু শহরের থেকে কিন্তু গ্রামে বেশি এবং গ্রামের মানুষ শুধুমাত্র অসচেতনতার কারণেই কিন্তু তারা আসলে বেশি করোনাতে আক্রান্ত হচ্ছে, যার কারণে কিন্তু শহরের তুলনায় গ্রামে আক্রান্ত রোগীর সংখ্যাও বেশি হচ্ছে এবং গ্রামের মানুষ অসচেতনতা হওয়ার কারণে সামান্য সর্দি, জ্বর, কাশি হলেও তারা কিন্তু এই গুরুত্ব দিচ্ছে না, যার কারণে কিন্তু তাদের যখন লাস্ট স্টেজ তারা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে, যার কারণে কিন্তু গত এক সপ্তাহে কিন্তু করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বেশি ছিল। তো কুষ্টিয়ার আমি এই বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যেহেতু আজ সকাল থেকে লকডাউন শিথিল করা হয়েছে এবং লকডাউন উঠে গেছে, শুধুমাত্র যে সামাজিক দায়বদ্ধতা থেকে কিন্তু এবং শুধুমাত্র সামাজিক নিরাপত্তা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ মানুষকে সচেতন করার জন্য কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে এবং কুষ্টিয়া জেলা পুলিশ থেকেও কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষ এবং আইন শৃঙ্খলা যাতে সাধারণ মানুষ এবং সরকারি প্রজ্ঞাপন হিসেবে যাতে স্বাস্থ্যবিধি মেনে যাতে সবাই চলতে পারে সেই বিষয়ে কিন্তু নিয়মিত নজরদারি রাখছে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে। তো কুষ্টিয়া জেলা হাসপাতাল থেকে করোনা আক্রান্ত এবং মৃত্যু নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইমদাদ। ইতালিতে ক্রমেই বাড়ছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ। দেশটির 20টি অঞ্চলের মধ্যে 4টিতেই ফের আরোপ করা হতে পারে বিধিনিষেধ। এতে স্থানীয়দের পাশাপাশি উদ্বেগ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালির ভেনিস থেকে বিস্তারিত মাকসুদ রহমানের রিপোর্টে। করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আসায় গেল 2 সপ্তাহের বেশি সময় ধরে গোটা ইতালি রয়েছে সাদা জোনের অন্তর্ভুক্ত। খুলে দেওয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, বার, রেস্টুরেন্ট, সুপারমার্কেট ও কলকারখানা। এমনকি নেই মাস্ক পরিধানের বিধিনিষেধ। তবে বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালিতেও সম্প্রতি ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ। আর এতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে দেশটির সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কর্তৃপক্ষ জানায় দেশটির 20টি অঞ্চলের মধ্যে বর্তমানে 4টি রয়েছে করোনার ঝুঁকিতে। এতে ওইসব অঞ্চলে নতুন করে সংখ্যা দেখা দিয়েছে হলুদ জোন ঘোষণার। ঝুঁকিপূর্ণ ওই 4টি অঞ্চল হলো সিসিলি, মার্কে, আব্রুজ্জো ও কাম্পানিয়া প্রদেশ। এদিকে ইতালির ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এতদিন করোনার প্রভাবটা অনেক কম ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে আবার করোনা বৃদ্ধি পাচ্ছে। আমাদের সকলের উচিত সবাই যেন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি। যারা যেখানে আছেন, বিশ্বে যেখানে অবস্থান করছেন, সে দেশের রাষ্ট্রীয় আইন মেনে চলবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সতর্কতার সহিত চলাফেরা করবেন। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় করোনা নিয়ন্ত্রণে আপাতত টিকা কর্মসূচি জোরদারে গুরুত্ব দিচ্ছে সরকার। সেই সঙ্গে প্রতিনিয়ত কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে করোনা পরিস্থিতি। মাকসুদ রহমান, সময় সংবাদ, ভেনিস, ইতালি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি স্বীকৃতি পেল বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাই। মঙ্গলবার দুপুরে দুবাই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে এই স্বীকৃতি দেয়া হয়। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, শারজা, ফুজাইরা, রাস আল খাইমা, উমুল খয়ানে আমিরাত সরকার স্বীকৃত বাংলাদেশিদের জন্য সংগঠন থাকলেও দুবাইতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য কোনো সংগঠন ছিল না। এতে অঞ্চলের প্রবাসী বাংলাদেশিরা কমিউনিটির উন্নয়নে কিছুটা পিছিয়ে ছিল। অবশেষে বাংলাদেশ সমিতির কাঙ্ক্ষিত লাইসেন্স পেল বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাই। কনসুলেটের মান্যবর কনসাল জেনারেল, যার একক প্রচেষ্টা এবং উদ্যোগে বাঙালিদের জন্য একটি বৈধ সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের অনুমোদন সম্ভব হয়েছে। বাঙালিদের সুখে দুঃখে আনন্দ বেদনায় সবসময় বন্ধুর মতো পাশে থাকবে বাংলাদেশ কালচারাল অ্যান্ড সোশ্যাল অ্যাসোসিয়েশন দুবাই। গেল বছরের শুরুতে করোনার আগ্রাসনে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি যখন ঘরবন্দি হয়ে কর্মহীন হয়ে পড়েন, তখন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাই কনসুলেটের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এই সমিতির লক্ষ্য এবং উদ্দেশ্য দুবাই এবং শারজার যে কোনো একটি জায়গায় বাংলাদেশে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা। 15 থেকে 20 হাজার পরিবার এখানে বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করে বাংলাদেশি। সেই বাচ্চাদের বাংলাদেশি সিলেবাসে লেখাপড়া করার কোনো সুযোগ নেই। তো এই সমিতির মূল লক্ষ্য একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। চলতি বছরের শুরুতে দুবাইতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাই বছরে 2.5 লাখ দিরহামের বিনিময়ে বিশাল ভবনও বরাদ্দ নিয়েছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। কিশোরগঞ্জে পানিতে ডুবে মামা ভাগ্নের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। স্বজনরা জানান, বুধবার বিকেলে বাজিতপুরের রাবারকান্দি এলাকায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন মামা মিলন মিয়া ও ভাগ্নে রোমান শিমুল। এক পর্যায়ে শিমুল পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে মিলন এগিয়ে যান, কিন্তু দুজনের কেউই সাঁতার না জানায় ডুবে মৃত্যু হয়। পরে আশপাশের মানুষ দেখতে পেয়ে তাদের লাশ উদ্ধার করে। নিহত শিমুল বাজিতপুর হাফেজ আব্দুল রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর এবং মিলন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। স্কুলে ভর্তির আগেই বড় বড় 150 ছড়া কবিতা মুখস্থ। আরও আগে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ দিয়ে তাক লাগিয়ে দেয় শিশুটি। এই বয়সেই আবৃত্তি শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছে জান্নাতুল মাওয়া। বয়স এখন মাত্র 4 বছর। তারিকুল ইসলামের ক্যামেরায় এই বিস্ময় বালিকার গল্প জানাচ্ছেন রতন সরকার। লিখতে কলম ভাঙিস, খ লিখতে খরম, 4 বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম। স্কুলে ভর্তির আগেই বড় বড় 150 ছড়া কবিতা মুখস্থ। এই বয়সেই আবৃত্তি শিল্পী হিসেবে বেতারে তালিকাভুক্ত হয়েছে জান্নাতুল মাওয়া। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। হালের ছড়াকার আঞ্জির লিটন থেকে সৈয়দ শামসুল হকের শক্ত কবিতা কিংবা নির্মলেন্দু গুণের রাজনৈতিক কবিতা সবই ঝরঝরে মুখস্থ তার। রবীন্দ্র নজরুল, সুনীল, জীবনানন্দ সবই তার ঝুলিতে। তার মুখস্থ কবিতা ছড়ার সংখ্যা 150টিরও বেশি। সব কবিতা ছড়াই মাওয়ার পছন্দের, তবে সবচেয়ে প্রিয় মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুকে নিয়ে ছড়া কবিতাগুলো। আমাকে মা শিখিয়েছে, স্বাধীনতা তুমি, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, তারপর বঙ্গবন্ধুর বাংলাদেশ, তেজ, 32 নম্বর মেঘের ওপারে বাড়ি, এগুলোই। রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগের শিক্ষকতা করে মেয়েকে গড়ে তুলছেন মা মনিরা। এই লকডাউনে যখন আমি ওকে পুরো সময়টা দেওয়া শুরু করলাম, ও প্রথম 6 মাসে লকডাউনের 100 কবিতা মুখস্থ করে ফেললো। মনিরা জানালেন, শেখার বেলায় কোনো ক্লান্তি নেই তার মেয়েটির। আবৃত্তির পাশাপাশি এখন গান শিখছে। কুংফু কারাতে এখন গোলাপি বেল্ট তার। বিভিন্ন সময় বড় বড় মানুষের হাত থেকে পুরস্কার পেয়েছে সে। বয়স না হলেও এবছর মিলেনিয়াম স্টার্স স্কুলে কেজি শ্রেণীতে ভর্তি হয়েছে মাওয়া। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন ভবন এখন জনশূন্য প্রায়। পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে বন্দরের রাজস্ব আয়ও। করোনার 1 বছরে আয় কমেছে প্রায় 42 কোটি টাকা। যাত্রীরা বলছেন, ভ্রমণ নিষেধাজ্ঞায় ব্যবসা ও চিকিৎসার ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গেল এপ্রিলে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ সরকার। বন্ধ হয় সাধারণ যাত্রীদের চলাচল। বর্তমানে শর্ত সাপেক্ষে শুধু মুমূর্ষু রোগীদের জন্য সীমিত পরিসরে মেডিকেল ভিসা চালু আছে। যাত্রী সংখ্যা কমায় ইমিগ্রেশন কার্যক্রমও হয়েছে সীমিত। করোনার 1 বছরে বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে 8,32,647 জন। এতে সরকারের রাজস্ব আয় কমেছে 41,63,23,500 টাকা। বিধিনিষেধে বিপাকে পড়েছেন ব্যবসায়ী আর চিকিৎসার জন্য ভারতগামী যাত্রীরা। তারা বলছেন দেশের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত হলে মানুষের দুর্ভোগ কিছুটা কমতো। করোনায় কমেছে আমদানিও। আমি আমার টাকাটা আমার দেশে ফেলতে চাই, বাইরে কেন আমি টাকাটা খরচ করবো? আমার একটাই দাবি, আমাদের দেশের যে ট্রিটমেন্টের সলিউশনগুলো বা ব্যবস্থাটা, এটা গুছিয়ে রাখা, গুছিয়ে প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া। বিভিন্ন ব্যবসায়ীরা তাদের মালামাল আমদানি রপ্তানির ক্ষেত্রে যে তারা ইন্ডিয়াতে যাবে, সেই যাওয়াটাও তাদের জন্য সম্ভবপর হয়নি। বিগত 1.5 বছর করোনার কারণে মাত্র একবার যাওয়ার সুযোগ পেয়েছি, শুধুমাত্র বিধিনিষেধের কারণে। সপ্তাহে 3 দিন ভারত থেকে ফিরতে পারছেন বাংলাদেশিরা। বন্দর কর্তৃপক্ষ বলছে করোনা পরিস্থিতির উন্নতি হলে স্বাভাবিক হবে বন্দর কার্যক্রম। করোনাকালীন সময়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের যাত্রী গমনাগমন অনেক কমে গেছে। আশা করা যায় করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে বেনাপোল স্থলবন্দর দিয়ে যাত্রী গমনাগমন আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। বাংলাদেশি যারা তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি, যারা ভারতীয় তারা হাই কমিশনের অনুমতি নিয়ে যাচ্ছে। বাংলাদেশি যারা 3 দিন ভারত থেকে করতে পারবে এনওসি নিয়ে, আর বিদেশিদের আসতে গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। স্বাভাবিক সময়ে প্রতিদিন এই স্থলবন্দরের ইমিগ্রেশন দিয়ে 8 থেকে 10,000 পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করত। নিষেধাজ্ঞায় এর সংখ্যা কমে দাঁড়িয়েছে 60 থেকে 80 জন। সময় সংবাদ, বেনাপোল। বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের খবর জানাবো। হঠাৎ এক দুঃসংবাদে টালমাটাল টাইগার শিবির। ব্যক্তিগত কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম। বাবা মা দুজনেরই করোনা পজিটিভ আসায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড সূত্র। ওয়ানডে সিরিজের আগে বুধবার প্রস্তুতি ম্যাচে নেমেছে বাংলাদেশ, কিন্তু সেখানে নেই মুশফিকুর রহিম। বাবা মা করোনা আক্রান্তের খবর আসায় দেশে ফিরেছেন তিনি। ইতোমধ্যে মুশফিকের বাবা মাকে বগুড়া থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে। ওয়ানডে এবং টি-20 সিরিজে মুশফিককে পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। এর আগে দেশ ছাড়ার সময় টি-20 সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মুশফিক। তবে বিসিবি থেকে জানানো হয়েছিল ওয়ানডের পর টি-20ও খেলবেন তিনি। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 14 দিনের বিধিনিষেধ শেষে এক আসন ফাঁকা রেখেই বাস চলাচল শুরু। নির্ধারিত সময়ে ছাড়বে ট্রেন। লঞ্চে যাত্রীদের ভিড়ে স্বাস্থ্যবিধি উধাও। দেশে 210 জনের মৃত্যু। করোনায় থমকে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ। 3টি প্রস্তাবনা নিয়ে আলোচনার পর জানা যাবে বিকল্প মূল্যায়ন পদ্ধতির ধরন। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রাজধানীতে আক্রান্ত 500 জনের মধ্যে 200 শিশু। ঢাকা শিশু হাসপাতালে আইসিইউতে আছে বেশ কজন। বাড়িতে এডিসের বংশবিস্তার রোধে সচেতন হওয়ার তাগিদ। করোনাকালে অনলাইনে বেড়েছে কোরবানির পশু বেচা কেনা। বিক্রি হয়েছে 1.5 লাখের বেশি। হাটের গাদাগাদি এড়াতে ইতিবাচক উদ্যোগ। ক্রেতা যেন প্রতারিত না হয় খেয়াল রাখার পরামর্শ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।